অ্যাসাইনমেন্ট যদি নিজেই না লিখতে পারেন তবে দামি দামি মেকআপ মেখে কলেজে না এসে বাড়িতে বসে রান্না শিখলেই তো পারেন রাইসা আপু। কি বললি তুই? তোর সাহস তো কম না, আমাকে জ্ঞান দিচ্ছিস? ওই শোন, তুই চিনিস আমাকে? আমার বাবা চাইলে কালকের মধ্যে তোকে এই শহর ছাড়া করতে পারে। আপনার বাবা শহর ছাড়া করতে পারেন, কিন্তু কিন্তু বুদ্ধি তো আর মাথায় ঢুকিয়ে দিতে পারবেন না। একজন জুনিয়রকে এভাবে হেনস্থা করা কোনো বীরত্ব নয়, বরং নিচু মানসিকতার পরিচয়। আর হ্যাঁ, সিনিয়র হিসেবে সম্মান পেতে হলে আগে সম্মান দিতে শিখুন। তুই আমাকে অপমান করলি? এই আকাশ, মনে রাখিস এই অপমানের শোধ আমি নিবই। তোকে এই কলেজে টিকতে দিলে আমার নাম রাইসা নয়। অপেক্ষায় রইলাম আপু, তবে রাগ কমান, না হলে বয়স হওয়ার আগেই কপালে ভাঁজ পড়ে যাবে। কি হলো, বুঝেননি তো বিষয়টা? বলছি। কথা হচ্ছিল কলেজের সিনিয়র রাগী মেয়ে রাইসা আর গরিব জুনিয়র ছেলে আকাশের মধ্যে। একটু পেছনে যাই। কয়েক মিনিট আগে কলেজের করিডোরে একদল ছেলে মেয়েকে ঘিরে রাখা হয়েছে। মাঝখানে দাঁড়িয়ে আছে রাইসা, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, শহরের নামকরা বিজনেস টাইকুনের একমাত্র মেয়ে। চোখে মুখে তীব্র অহংকার আর রাগ। তার সামনে থরথর করে কাঁপছে এক ফার্স্ট ইয়ারের ছেলে। কিরে চশমখোর, তোকে বললাম আমার অ্যাসাইনমেন্টটা লিখে দিতে, আর তুই বলছিস তোর সময় নেই। জানিস আমি কে? আপু, আসলে আমার নিজেরও পরীক্ষা তো। চুপ! এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। কালকের মধ্যে যদি লেখা কমপ্লিট না হয় তবে এই কলেজে তোকে র্যাগিংয়ের বন্যায় ভাসিয়ে দেব। ঠিক তখনই ভিড় টেলে এগিয়ে এলো আকাশ। সাধারণ একটা সুতির শার্ট, কাঁধে পুরনো ব্যাগ। আকাশ এই কলেজের সবচেয়ে মেধাবী কিন্তু গরিব ছাত্র। সে পার্ট টাইম টিউশনি করে নিজের খরচ চালায়। রাইসার এই দাপট তার একদম সহ্য হয় না, তাই সে রাইসাকে উচিত জবাব দিল। রাইসা সহ উপস্থিত সকলে হা করে রইল, কারণ আজ পর্যন্ত কেউ রাইসার সাথে এভাবে কথা বলেনি। আকাশের অপমানে রাইসার আগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। অন্যদিকে আকাশ মনে মনে ভাবল, এই মেয়েটা বড্ড বেশি অহংকারী, টাকার গরমে মাটিতে পা পড়ে না, একে একটু সবক শেখানো দরকার। পরদিন রাইসা তার দলবল নিয়ে ক্যান্টিনে বসে ছক কষছে কিভাবে আকাশকে শায়েস্তা করা যায়। ঠিক তখনই আকাশ সেখানে ঢুকলো। রাইসা ইশারা করতেই তার এক বন্ধু আকাশের পায়ে পা দিয়ে তাকে ল্যাং মারল। আকাশ সামলাতে না পেরে সরাসরি রাইসার টেবিলের উপর গিয়ে পড়ল। রাইসার দামি কফিটা তার সাদা শার্টে উপচে পড়ল। রাইসা দাঁড়িয়ে পড়ে চিৎকার করে উঠল, মাই গড, আমার ফেভারিট শার্ট! তুই জানিস এটার দাম কত? তোর মতো গরিবের পুরো বছরের টিউশনের টাকা দিয়েও এটা কেনা সম্ভব না। ভুলটা তো আপনার বন্ধু করেছে আপু, আর টাকার দেমাগ দেখাচ্ছেন। টাকা তো হাত ধোয়া ময়লা, আজ আছে কাল নেই, কিন্তু ব্যবহারটাই মানুষের আসল পরিচয়। তোর এই নীতি কথা নিজের পকেটে রাখ। এখন এই কফি পরিষ্কার করবি তুই নিজের রুমাল দিয়ে, সবার সামনে। পারবো না। পারবি না মানে? তুই জানিস না আমি কি করতে পারি? জানি, আপনি বড় জোর চিল্লাপাল্লা করতে পারেন, কিন্তু জোর করে কাউকে সম্মান আদায় করতে পারেন না। আপনি সুন্দর হতে পারেন, কিন্তু আপনার মনটা বড্ড কুৎসিত। রাইসা এবার থমকে গেল। এর আগে কেউ তাকে এভাবে মুখের উপর কুৎসিত বলেনি। সবাই তার সৌন্দর্যের প্রশংসা করে, আর এই ছেলেটা তাকে বারবার অপমান করছে। রাইসার মনের ভেতরে এক অদ্ভুত জেদ কাজ করতে শুরু করলো। বুঝলো ছেলেটার সাথেই সহজে পারবে না। আকাশও রাগ দেখিয়ে চলে গেল। কলেজ ছুটির পর আকাশ একটা বড় ছাতা নিয়ে বের হচ্ছিল। হঠাৎ দেখলো রাইসা তার দামি গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। গাড়িটা নষ্ট হয়ে গেছে, ড্রাইভার নেই। মুষলধারে বৃষ্টি পড়ছে। রাইসার মেকআপ ধুয়ে যাচ্ছে। সে ভিজে একাকার। আকাশ পাশ দিয়ে যাওয়ার সময় দেখলো রাইসা কাঁপছে। সে চাইলে চলে যেতে পারত, কিন্তু তার মনটা বড় নরম। কি হলো আপু, আপনার বাবার কোটি টাকার গাড়ি বুঝি বৃষ্টির কাছে হার মেনে গেল? চুপ করবি তুই? দেখছিস আমি বিপদে পড়েছি আর তুই মজা নিচ্ছিস? বিপদে তো মানুষই পড়ে, অহংকার তো আর ছাতা হয়ে আপনাকে বাঁচাবে না। নিন, এই ছাতার নিচে আসুন, আমি আপনাকে
বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তোর এই সস্তা ছাতার নিচে আমি যাব না। ঠিক আছে, তবে ভিজতে থাকুন। সর্দি হলে আবার আপনার বাবাকে বলবেন বৃষ্টির নামে মামলা করে দিতে। আকাশ হাঁটতে শুরু করলো। রাইসা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাধ্য হয়ে দৌড়ে আকাশের ছাতার নিচে চলে এলো। প্রথমবারের মতো রাইসা কোনো সাধারণ ছেলের এত কাছে দাঁড়ালো। আকাশের গায়ে সাবানের হালকা সুবাস আর বৃষ্টির শব্দের মাঝে রাইসা অদ্ভুত এক প্রশান্তি অনুভব করলো। থ্যাঙ্কস। কি বললেন? শুনতে পাইনি তো। বললাম থ্যাঙ্কস, কানে খাটো নাকি? যাক, তবে অহংকারী আপুর মুখেও ধন্যবাদ শোনা গেল। সেদিন থেকে রাইসা আর আকাশকে বিরক্ত করার বদলে তাকে আড়াল থেকে লক্ষ্য করতে শুরু করলো। আকাশের সাদা সিধে জীবন, তার মেধা আর আত্মসম্মান রাইসাকে এক অজানা আকর্ষণের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। রাইসা নিজেও বুঝতে পারছে না কি হচ্ছিল, কিন্তু বৃষ্টির দিনের সেই থ্যাঙ্কস ছিল কেবল একটা সাময়িক বিরতি। তার ইগোর জন্য সে চেয়েও ভালো হতে পারল না। রাইসা মনে মনে ভাবল, একটা তুচ্ছ গরিব ছেলের সাহায্য নিয়েছি বলে সে যদি নিজেকে আমার সমতুল্য ভাবে, তবে সেটা হবে তার সবচেয়ে বড় ভুল। পরদিন কলেজে রাইসা যেন দ্বিগুণ তেজ নিয়ে ফিরল। তার অহংকার এবার আগের চেয়েও বেশি উগ্র হয়ে উঠল। কলেজের কালচারাল প্রোগ্রামের রিহার্সাল চলছে। রাইসা সেখানে নাচের লিড রোল পেয়েছে, কিন্তু তার নাচের স্টেপে একটু ভুল হয় সে পুরো রাগ ঝাড়ল ড্রেস আপ করতে আসা এক সাধারণ মেয়ে শ্রমিকের উপর। রাইসা মেয়েটির গলার ওড়না ধরে টান দিয়ে বলল, তোর সাহসের তো বলি হারি। এই সস্তা সুতোর জামা দিয়ে তুই আমার গায়ের টাচ নিচ্ছিস? জানিস এই স্কিন কেয়ারে আমার মাসে কত খরচ হয়? তোর 7 জন্মের আয় দিয়েও এই রূপ পাবি না। মাফ করবেন আপু, ভুলে লেগে গেছে। মাফ কিসের? এখনই এই হলরুম থেকে বের হ। আর হ্যাঁ, যাওয়ার আগে আমার পায়ের স্যান্ডেলটা পরিষ্কার করে দিয়ে যা, কারণ তোর মতো অশুভর ছায়া লেগেছে ওটাতে। ঠিক তখনই অডিটোরিয়ামের স্টেজ থেকে নেমে এলো আকাশ। সে সেখানে সাউন্ড সিস্টেম চেক করছিল। রাইসার এই জঘন্য ব্যবহার দেখে আকাশের রক্ত টকবক করে ফুটে উঠল। সে রাইসার হাত থেকে ওড়নাটা সরিয়ে দিয়ে বলে, রাইসা আপু, পশুর গায়ে চামড়া থাকে, মানুষেরও থাকে, কিন্তু পশুর সাথে মানুষের পার্থক্য হলো মানুষের বিবেক থাকে। আপনার সেটা কি ছোটবেলায় দামি খেলনার সাথে হারিয়ে গিয়েছিল? আকাশ, তুই আবার আমার মাঝখানে আসলি? কাল বৃষ্টির সময় একটু দয়া দেখিয়েছি বলে কি ভেবেছিস আমি তোকে মাথায় তুলে নাচবো? দয়া? আমি মানুষ দেখে দেখিয়েছিলাম, কোনো বিষধর সাপ দেখে নয়। এই মেয়েটির কাছে ক্ষমা চান এখনই। ক্ষমা? আমি রাইসা তালুকদার এই নগণ্য ভিখারিনীর কাছে ক্ষমা চাইবে? তুই কি পাগল হয়েছিস? শোন আকাশ, তোকে আমি অনেক ছাড় দিয়েছি, এখন নিজের সীমানায় থাক, না হলে তোর এই স্মার্টগিরি আমি ডাস্টবিনে ফেলে দেব। সীমানা আপনি ছাড়িয়েছেন আপু। আপনি বড়লোক হতে পারেন, কিন্তু আপনার শিক্ষাটা ড্রেন থেকেও নোংরা। এই মেয়েটির পায়ে যে ধুলো লেগেছে সেটা আপনার ওই মেকআপ মাখা মুখের চেয়েও পবিত্র। রাইসা রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে আকাশের গালে এক চর বসিয়ে দিল। একদম মুখ বন্ধ কর। তোর সাহস কত বড় যে তুই আমাকে নোংরা বলিস? পুরো অডিটোরিয়াম স্তব্ধ। আকাশ এক মুহূর্ত স্থির হয়ে রইল। চর খেয়ে তার গা লাল হয়ে গেছে, কিন্তু তার চোখের দৃষ্টি এবার বরফের মতো শীতল হয়ে গেল। শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, চরটা আপনি আমাকে মারেননি রাইসা আপু, আপনার বংশের মর্যাদাকে মেরেছেন। আজ থেকে এই আকাশ আপনার সাথে কোনো ভদ্রতা দেখাবে না। আপনি র্যাগিং পছন্দ করেন না। এবার থেকে আমি আপনাকে র্যাগিং করব। এই কলেজে আপনার অহংকার আমি কিভাবে ভাঙি সেটা শুধু দেখে যান। এই বলে আকাশ সেখান থেকে চলে যায়। রাইসা হাসতে থাকে। যা যা, তোর মতো একটা চুনোপুটি কি করবে তা জানা আছে। আসছে। পরদিন রাইসা লাইব্রেরিতে গিয়ে দেখলো তার পড়ার টেবিলে এক বিশাল গাদা ময়লা আর পচা খাবার রাখা। সে চিৎকার করে লাইব্রেরিয়ানকে ডাকলো। ঠিক তখন আকাশ পাশ দিয়ে হাসতে হাসতে যাচ্ছিল। আকাশ, এটা তুই করেছিস? আরে আপু, আপনি না বলেছিলেন আপনার টাকা হাত ধোয়া ময়লা, তাই ভাবলাম
আপনার টেবিলে একটু ময়লা উপহার দেই, কেমন লাগছে? আপনার দামি পারফিউমের সাথে এই পচা খাবারের সুগন্ধ। তুই তুই জঘন্য। আমি প্রিন্সিপালের কাছে গিয়ে তোর নামে কমপ্লেন করব। যান, সিসিটিভি ফুটেজে দেখা যাবে আমি শুধু ওখান দিয়ে হেঁটে গেছি। প্রমাণ কই? মনে রাখবেন আপু, দাবার চালে রাজা সবসময় বাঁচে না। কখনো কখনো একটা সাধারণ সৈন্যই রাজাকে কিস্তিমাত করে। রাইসার আগে কাঁপতে কাঁপতে সিঁড়ি দিয়ে নামছিল। আকাশ সেখানে আগে থেকেই দাঁড়িয়েছিল। রাইসা পাশ দিয়ে যাওয়ার সময় আকাশ তার ব্যাগ থেকে একটা ছোট প্লাস্টিকের আরশোলা বের করে রাইসার ঘাড়ে ফেলে দিল। রাইসা আরশোলা দেখে ভয়ে এমন এক চিৎকার দিল যে পুরো কলেজের স্টুডেন্টরা সেখানে এসে জড়ো হয়ে গেল। বাঁচাও, মরে গেলাম। আকাশ, তুই এটা কি করে ফেললি? সে দিক বিদিক জ্ঞান হারিয়ে আকাশকে জড়িয়ে ধরল। আকাশ হাসতে হাসতে তাকে দূরে সরিয়ে দিয়ে বলল, আরে আপু, আপনি না বাঘিনী? একটা প্লাস্টিকের আরশোলা দেখে এত ভয়? ছি ছি, সবাই দেখলো আপনার সাহসের দৌড়। সবাই হাসাহাসি শুরু করলো। রাইসার সম্মানে এবার বড় আঘাত লাগলো। সে দেখলো আকাশের চোখে কোনো মায়া নেই, বরং এক ধরনের প্রতিশোধের আনন্দ। রাইসা দাঁতে দাঁত চেপে বলল, আকাশ, তুই আমাকে সবার সামনে হাসির পাত্র বানিয়েছিস। আমি তোকে এর চেয়েও বড় সাজা দেব। তোকে আমি আমার বাড়ির চাকর বানিয়ে ছাড়বো। চাকর হতে তো যোগ্যতা লাগে আপু, আপনার মতো অহংকারীর তো মালিক হওয়ার যোগ্যতাই নেই। রাইসা বাসায় গিয়ে নিজের ঘরে সব ভাঙচুর করতে শুরু করলো। কিন্তু অদ্ভুত বিষয় হলো, সে যতটা রেগে আছে তার চেয়েও বেশি আকাশের কথাগুলো তার কানে বাজছে। সে বুঝতে পারছে না কেন এই সাধারণ ছেলেটার উপর সে নিয়ন্ত্রণ হারাচ্ছে। রাইসা সিদ্ধান্ত নিল আকাশকে সে সবার সামনে কৌশলে হেনস্থা করবে। পরদিন কলেজে পিকনিকের ঘোষণা হলো। সে তার বাবার অক্ষমতা ব্যবহার করে কলেজের বার্ষিক বনভোজন বা পিকনিকের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নিল। তার পরিকল্পনা হলো পুরো কলেজের সামনে আকাশকে দিয়ে চাকরের মতো কাজ করানো আর অপমান করা। তারা গাজীপুরের একটা রিসর্টে গেল। পিকনিকের মাঠে সবাই আনন্দ করছে। রাইসা হাতে একটা লাউড স্পিকার নিয়ে ঘোষণা করলো, শোনো সবাই, আমাদের এই পিকনিকের স্পেশাল ভলেন্টিয়ার হলো আকাশ। নিয়ম অনুযায়ী আজ পুরো সময় সে সবার এটো প্লেট পরিষ্কার করবে এবং সবাইকে জল এনে দেবে। কেউ যদি এতে বাধা দেয় তাকে কলেজ থেকে সাসপেন্ড করা হবে। পুরো মাঠ নিস্তব্ধ। আকাশ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রাইসা বাঁকা হাসিতে আকাশের দিকে তাকালো। সে ভাবলো আকাশ এবার ভেঙে পড়বে বা তার পায়ে ধরবে, কিন্তু আকাশ দমে যাবার নয়। সে মুচকি হাসলো, মাইকটা কেড়ে নিয়ে বলল, অবশ্যই আপু, শ্রম তো কোনো লজ্জার বিষয় নয়, তবে একটা শর্ত। যেহেতু আমি ভলান্টিয়ার, তাই নিয়ম অনুযায়ী আমাকে একটা ড্রেস কোড পরতে হবে। এই যে আপনার জন্য আনা এই জোকার টুপিটা আপনি পরবেন আর আমি কাজ করব। রাজি? তুই আমাকে জোকার বললি? না তো, আপনি তো নিজেই নিয়ম বানিয়েছেন। ভলান্টিয়ারের সাথে তার বসকেও তো আইডেন্টিফাই করা দরকার, তাই না? ঝগড়া যখন তুঙ্গে, তখন হঠাৎ আকাশ দেখলো রাইসার পায়ের কাছে ঘাসের উপর একটা সাপ কিলবিল করছে। রাইসা তখনও ঝগড়ায় মত্ত, সে খেয়ালই করেনি। আকাশ হঠাৎ চিৎকার করে ওঠে, রাইসা, নড়বেন না, একদম স্থির হয়ে দাঁড়ান। আবার কি নাটক করছিস? আমি নড়বো না কেন? রাইসা নিচে তাকিয়েই সাপ দেখে এমন এক লাফ দিল যে সে সরাসরি আকাশের গায়ের উপর গিয়ে পড়ল। আকাশ তাকে দুই হাতে শক্ত করে ঝাপটে ধরল। রাইসা ভয়ে চোখ বন্ধ করে আকাশের শার্ট খামচে ধরে আছে। সবাই তাদের দিকে তাকিয়ে দেখছে। আকাশের বন্ধু নীল এসে সাপটা লাঠি দিয়ে সরিয়ে দেয়। আকাশ রাইসার কানের কাছে ফিসফিস করে বলল, আরে বাঘিনী আপু, সাপ তো চলে গেছে, এখন কি আমাকে ছাড়বেন নাকি সবার সামনে এভাবেই সিন ক্রিয়েট করবেন? রাইসা চোখ খুলে দেখল সবাই তাদের দিকে তাকিয়ে হাসছে। সে দ্রুত আকাশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তার মুখ তখন লজ্জায় টমেটোর মতো লাল হয়ে গেল। এদিকে রাইসা তার স্বভাববশত সবকিছু নিয়ে বাড়াবাড়ি করতে থাকে, যাকে তাকে বকতে থাকে সামনে পেলে। স্টুডেন্টরাও অতিষ্ঠ তার কারণে। দুপুরে বাবুর্চিরা চলে গেল রাইসার খারাপ ব্যবহারের কারণে। তখন শুভ মন খারাপ করে রাইসার কাছে এলো।
এই মালটাকে কি করা যায় বলতো? রাইসাকে সব কাজে পাকনামি। গেল তো বাচ্চুগুলো চলে, এবার কি হবে? এতগুলো মানুষ কি করে খাবে? আরে চিন্তা করস কেন এত? আমরা সবাই তো যথেষ্ট। আমরা চাইলেই তো কয়েক জাকা কাটাকুটা কয়েকজন রান্নাবান্না সব করে ফেলতে পারি। বাহ, এটা তো ভালো বুদ্ধি। আমাদের মাথায় কেন আসেনি? হুম, তবে করব না আমরা। এ আবার কি কথা? এটাই কথা। কারণ অনুষ্ঠানের হোস্ট তো মিস কাঁচামরিচ, সে নিজে এসেই আমাদের কাছে হাতে পায়ে ধরবে। দেখিস, যত পাওয়ার দেখাক, এতগুলো স্টুডেন্ট ওর কারণে না খেয়ে থাকবে, এটা সাধারণ কোনো বিষয় না। বাহ, এটা তো ভাবিনি। দাঁড়া, আমি গিয়ে সবাইকে বলছি। হ্যাঁ। এদিকে বাবুর্চিরা চলে যাওয়ার পর রাইসা মহাবিপদে। কয়েকশো ছাত্রছাত্রী না খেয়ে থাকবে। রাইসা জানে এখন একমাত্র আকাশই কিছু করতে পারে, কারণ সব স্টুডেন্ট তাকেই মানে। সে কাচুমাচু হয়ে আকাশের কাছে এলো। আকাশ, শোনো না, তুমি তো গ্রামে বড় হয়েছে, রান্না করতে পারো না? আর বাকিদের তো একটু বুঝিয়ে বলো না। আমি বুঝতে পারিনি ওরা এইভাবে হুট করে চলে যাবে। একটু সাহায্য করো না প্লিজ, মান সম্মান সব যাবে আমার। ও, এখন তো দেখি বিড়াল তপস্বী হয়ে গেছে, আর যাবে না। যা ব্যবহারটা করেছেন সবার সাথে। আচ্ছা ঠিক আছে, রান্না করতে পারি, কিন্তু আপনাকে আমার সাথে সবজি কাটতে হবে। কি? সবজি আর আমি? পাগল নাকি? ঠিক আছে, আপনি আপনার ভাব নিয়ে থাকুন, কিছু করতে হবে না, সবাই না খেয়ে থাকুক। না না, কাটবো, আমি কাটবো, তবুও রান্না করো। শোনো শোনো বন্ধুগণ, বাবুর্চি গেছে তাতে কি, আমরা সবাই তো আছি। আমরা সবাই মিলে রান্না করব। আর এই যে আমাদের সিনিয়র রাগী বড়লোকের বেটি আছে, সে এখন সবজি কাটবে। তাহলে আর চিন্তা কিসে? সবাই চেঁচিয়ে ওঠে। শুরু হলো এক অদ্ভুত দৃশ্য। শহরের কোটিপতির মেয়ে রাইসা তালুকদার মাটিতে বসে পেঁয়াজ কাটছে, আর চোখে জল, নাক দিয়ে জল দিয়ে একাকার। আকাশ চুলোর ধোঁয়ায় কালি মেখে খিচুড়ি নাড়ছে আর রাইসাকে জ্বালিয়ে মারছে। কেউ পানি আনছে, কেউ সবজি কাটছে। রাইসা আপু, পেঁয়াজটা একটু ডায়মন্ড শেপে কাটুন তো। আপনি তো দামি জিনিস ছাড়া বোঝেন না। আকাশ, আমি তোকে মেরেই ফেলবো, আমার চোখের অবস্থা দেখ। রাইসা পেঁয়াজ কাটতে গিয়ে চোখের জল, নাকের জল এক করে ফেলে। স্টুডেন্টরা খুব মজা পায়। আর আকাশ আচমকা রাইসার খুব কাছে এসে তার চোখ মুছে দিয়ে বলে, রাখলে আপনাকে একদম পেতনির মতো লাগে, কিন্তু কাঁদলে একটু মায়াবী লাগে। এই যে এখন পেঁয়াজ কাটা বাদ দিন, আপনার চোখে জল সয় না। রাইসা স্তব্ধ হয়ে গেল। আকাশের হাতে ছোঁয়ায় তার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। এই ছেলেটা তাকে এত অপমান করে, আবার এই ছেলেটাই তার চোখের পানি মুছিয়ে দেয়। কই আকাশ, চল রান্নাটা শেষ করে। হ্যাঁ চলো চলো। রান্না শেষ হলো কিছুক্ষণ পর। সবাই খুব মজা করে খেলো। এরপর পিকনিক শেষ করে ফেরার সময় আকাশের সাথে রাইসার আবার ঝগড়া বাঁধল বাসের সিট নিয়ে। রাইসা জেদ ধরলো সে জানালার পাশে বসবে, কিন্তু আকাশ আগে থেকেই সেখানে বসে আছে। এই আকাশ, সরে বস, ওটা আমার সিট। সিটে কি আপনার বাবার নাম লেখা আছে? নেই তো, তাহলে আমি নড়বো না। রাইসা দেখলো আকাশ ভীষণ নাছোড়বান্দা, বলে কাজ হবে না, তাই সে অগত্যা বসে পড়ল নিজের সিটেই। বাস চলতে শুরু করলো। ক্লান্ত রাইসা কিছুক্ষণ পর আকাশের কাঁধেই মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আকাশ প্রথমে সরাতে চাইলেও পরে থেমে গেল। জানালা দিয়ে আসা ছাদের আলোয় রাইসার ঘুমন্ত মুখটা দেখে আকাশের মনে হলো এই মেয়েটা আসলে খারাপ না, শুধু একাকিত্ব আর ভুল শিক্ষা তাকে এমন জেদি বানিয়েছে। হঠাৎ বাস ব্রেক কষলে রাইসার ঘুম ভেঙে যায়। সে নিজেকে আকাশের কাঁধে রেখে আবার চটে গেল। তুমি আমাকে সরিয়ে দাওনি কেন? সুযোগ নিচ্ছিলে তাই না? সুযোগ আমি নেইনি আপু, আপনি ড্রিল মেশিনের মতো আমার কাঁধে মাথা দিয়ে নাক ডাকছিলেন। আমার কাঁধের হাড় তো আপনি প্রায় ভেঙেই ফেলেছিলেন। মিথ্যেবাদী, আমি নাক ডাকি না। ডাকেন কিনা জানি না, তবে আপনার নাক ডাকার চোটে বাসের ড্রাইভার তো ভয় পেয়ে ব্রেক কষেছিল। রাইসার আগে আকাশের হাতে একটা চিমটি কেটে দিল।
আর আকাশ ব্যথায় উহ করে উঠল। ঝগড়া চললেও দুজনের মনেই এখন অন্য এক রকম তোলা। রাইসা বুঝতে পারছে আকাশের এই বিরক্তির মাঝেই সে এক অদ্ভুত নিরাপত্তা খুঁজে পায়। আর আকাশ বুঝতে পারছে এই জেদি মেয়েটাকে সামলানোই এখন তার জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। পিকনিক থেকে ফেরার পর কলেজের পুরো সিনারিও বদলে গেল। রাইসা এখন আর আকাশকে র্যাগিং করে না, বরং আকাশকে দেখলে সে কেমন যেন সিটিয়ে যায়। কিন্তু তার সেই অহংকারী ইমেজ ধরে রাখতে সে মারি কিন্তু তার সেই অহংকারী ইমেজ ধরে রাখতে সে মরিয়া। অন্যদিকে আকাশ ঠিক করেছে রাইসাকে সে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিবে না। রাইসা খুব মন দিয়ে তার নোটস চেক করছিল। হঠাৎ দেখলো টেবিলের উপর এক কাপ সস্তা লাল চা আর একটা কাঁচকলা রাখা, সাথে একটা চিরকুট, সেখানে লেখা। রাইসা দাঁতে দাঁত চেপে চারপাশে তাকালো। দেখলো একটু দূরে বুকশেলফের আড়ালে থেকে আকাশ উকি দিয়ে হাসছে। আকাশ, এই কাঁচকলা কি আমি তোমার মাথায় ভাঙবো? আমার জন্য ক্যাফে থেকে কফি আনতে পারোনি? শরীরের আয়রন বাড়ান আপু, না হলে রাগ করতে গিয়ে হার্ট অ্যাটাক করবেন। কফি খেলে তো হার্টবিট বাড়ে, আর আমার সামনে আসলে আপনার হার্টবিট এমনিতে যা থাকে তাতে কফি খেলে আপনি তো মারাই যাবেন, তাই আয়রন খান। কে বললো তোমার সামনে আসলে আমার হার্টবিট বাড়ে? একদম বাজে কথা বলবে না, আমি তোমাকে ঘৃণা করি। ঘৃণা করলে মানুষ এড়িয়ে চলে আপু, কিন্তু আপনি তো আজ 3বার আমার ক্লাসরুমের সামনে গিয়ে ঘুরে এসেছেন। কি ব্যাপার, পড়ার প্রতি এত ঝোঁক নাকি মানুষের প্রতি? রাইসা আর কথা বলতে পারল না। সে ঝড়ে বেগে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল, কিন্তু যাওয়ার সময় সেই কাঁচকলাটা ব্যাগে ভরে নিতে ভুলল না। আকাশ আড়ালে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল। মেয়েটা বড্ড কিউট যখন রেগে যায়। আকাশ আড়ালে দাঁড়িয়ে হাসতে হাসতে ভাবল, কলেজে আজ ফুটবল ম্যাচ। আকাশ খুব ভালো খেলে। বৃষ্টির কাদায় মাখামাখি হয়ে সে একটা গোল দিল। মাটির এক কোণে ছাতা মাথায় দাঁড়িয়েছিল রাইসা। গোল দেওয়ার পর আকাশ দৌড়ে এসে রাইসার সামনে স্লাইড করলো। কাদা ছিটে রাইসার দামি সাদা ড্রেসটা একদম নষ্ট হয়ে গেল। আকাশ, ইউ ইডিয়েট, দেখো আমার ড্রেসটার কি হাল করলে। এটা আমার বার্থডে গিফট ছিল। আরে আপু, সাদার উপর কালো দাগ থাকলে তো নজর লাগে না। আপনার যা রূপ, কাদার টিপ না দিলে তো লোকজন আপনাকে খেয়ে ফেলবে। আকাশ কাদা মাখা মুখে হাসতে থাকে। এদিকে রাইসা রেগে লাল হয়ে যায়। সে রেগে গিয়ে ছাতা দিয়ে আকাশকে মারতে গেল। তুই থামবি? তোকে আজ আমি মেরেই ফেলবো। আকাশ বৃষ্টির মধ্যেই রাইসার হাত ধরে ফেলল। দুজনেরই কাপড়ের কাদা আর বৃষ্টির জল মিলে একাকার। মারবেন না আপু, এই কাদামাখা ঘাসেই কিন্তু আসল আনন্দ। কোনোদিন কি কাদা মেখেছেন? কোনোদিন কি কাদা মেখেছেন? বড়লোকের ড্রয়িং রুমে তো এসব পাওয়া যায় না। রাইসা থমকে গেল। আকাশের কাদা মাখা হাসি মাখা মুখটা দেখে সে আর রাগ করতে পারল না। সেও নিচু হয়ে এক মুঠো কাদা নিয়ে আকাশের মুখে মাখিয়ে দিল। শুরু হলো দুজনের কাদা ছোড়াছুড়ি। পুরো কলেজ অবাক হয়ে দেখল অহংকারী রাইসা তালুকদার আজ এক গরিব ছেলের সাথে কাদা মাখামাখি করে বাচ্চাদের মতো হাসছে। সেদিন রাইসা বাসায় গিয়ে মনে মনে খুব হাসল। আকাশ ছেলেটা তাকে একটু একটু করে নরম করে দিচ্ছে। তার সাথে কথা বললে তার রাগ যেন কোথায় উবে যায়। একদিন রাইসার বাবা তাকে ফোন করে বললেন, মা, তোমার জন্য নতুন একটা টিউটর ঠিক করেছি। ছেলেটা খুব ব্রিলিয়েন্ট। সন্ধ্যায় রাইসা ড্রয়িং রুমে বসে পা নাচিয়ে অপেক্ষা করছিল টিউটরকে অপমান করার জন্য। কিন্তু দরজা খুলতেই তার চোখ কপালে। দরজায় দাঁড়িয়ে আছে আকাশ, পরনে ধূপ দরস্ত একটা শার্ট। রাইসা অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। আকাশ, তুমি এখানে? তুমিই আমার টিউটর? জি রাইসা আপু, আপনার বাবা আমাকে হায়ার করেছেন কারণ আপনার রেজাল্ট নাকি ডাস্টবিনের থেকেও নিচে নেমে গেছে। এখন বসুন, অহংকার করতে কি? তুমি আমার 3 বছরের সিনিয়র? আমি তোমার কাছে পড়বো? কখনো না, আমি পড়বো না। বাবা, বাবা কি করে বললো এই কথা? বাবা কি পাগল হলো? বাবাকে বলবো তোমাকে বের করে দিতে। আপনার বাবা আমাকে অগ্রিম 3 মাসের টাকা দিয়েছেন, আর তিনি জানেন আমি কেমন শিক্ষক। আসলে আমি সিনিয়র হলেও কলেজের সবচেয়ে বেস্ট আর ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আপনার মতো এমন কয়েকশো সিনিয়রকে একা পড়ানোর যোগ্যতা রাখি।
এখন চুপচাপ বসুন, না হলে কাল কলেজের সবার সামনে বলে দেব যে আপনি কয়ের ওপর চন্দ্রবিন্দু দিতে পারেন না। রাইসা কি বলবে বুঝতে পারছে না। বাবা যখন ঠিক করেছে তাকে বাধ্য হয়ে এই জুনিয়রটার কাছেই পড়তে হবে। রাইসা বাধ্য হয়ে পড়তে বসলো। শুরু হলো নতুন যুদ্ধ। পড়ার টেবিলে রাইসা কলম দিয়ে আকাশের পায়ে খোঁচা মারে, আর আকাশ অঙ্কের ভুল ধরিয়ে দিয়ে রাইসার কানে চিমটি কাটে। উফ আকাশ, তুমি জানো আমি রাইসা তালুকদার? আমি জানি আপনি আমার স্টুডেন্ট। এখন এই অঙ্কটা করুন, না হলে কান ধরে ও উঠবোস করাবো। এক পর্যায়ে আকাশ অঙ্ক বোঝাচ্ছিল। রাইসা খেয়াল করলো আকাশের হাতটা তার হাতের খুব কাছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চারপাশ অন্ধকার। রাইসা অন্ধকারে খুব ভয় পায়। সে চট করে আকাশের হাতটা খামচে ধরলো। আকাশ, যেও না, আমি অন্ধকারে খুব ভয় পাই। আমি আছি তো রাইসা, ভয় নেই। আকাশ নিজের ফোনের টর্চটা জ্বালালো। আলোর ছটায় সে দেখলো রাইসা তাকে জড়িয়ে ধরে আছে। রাইসার চোখে ভয় নয়, এক অদ্ভুত নির্ভরতা। আকাশও আজ আর মজা করলো না। সে আলতো করে রাইসার মাথায় হাত রাখলো। আপনি যতটা শক্ত হতে চান রাইসা, ভেতরটা ততটাই নরম। মিছিমিছি কেন এই অহংকারের দেয়াল তুলে রেখেছেন? রাইসা কিছু বলল না। সে শুধু আকাশের বুকে মুখ লুকিয়ে রইল। বৃষ্টির শব্দ আর অন্ধকারের এই নীরবতায় দুইটা অসম হৃদয়ের দূরত্ব যেন নিমিষেই কমে এলো। পরদিন কলেজে র্যাম্প শো। রাইসার পার্টনার আসার কথা ছিল এক বড়লোকের ছেলে, কিন্তু শেষ মুহূর্তে সে এলো না। রাইসা যখন একা হয়ে কান্নার উপক্রম, তখন আকাশ এগিয়ে এলো। আমাকে নেবেন পার্টনার হিসেবে? আপনার ওই দামি স্যুটের বদলে আমার এই সাধারণ শার্ট চলবে তো? তুমি পারবে? আপনার জন্য সব পারি রাইসা, শুধু একটু হাতটা শক্ত করে ধরবেন। পটানোর চেষ্টা? না, তবে মজা করলাম, কিন্তু এতটুকু হেল্প তো করতেই পারি, চলবে? রাইসা রাজি হয়ে যায়। পুরো অডিটোরিয়াম কাঁপিয়ে আকাশ আর রাইসা র্যাম্পে হাঁটলো। রাইসা আজ আকাশের হাতটা এমনভাবে ধরেছিল যেন সে এই হাতটা আর কখনোই ছাড়তে চায় না। সবাই হাততালি দিচ্ছিল, আর রাইসা আর চোখে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল, এই গরিব ছেলেটা কিভাবে আমার পুরো জগৎটাই বদলে দিল। কলেজের করিডোরে রাইসা আজ বেশ হাসি খুশি। আজ ঠিক করেছে আকাশকে একটা দামি কলম গিফট করবে। কিন্তু করিডোরে পা রাখতেই তার হাসিটা জমে বরফ হয়ে গেল। আকাশের সামনে দাঁড়িয়ে আছে এক সুন্দরী মেয়ে, পরনে একদম সাধারণ কিন্তু মার্জিত সালোয়ার কামিজ। মেয়েটির নাম মেঘলা। সে আকাশের ছোটবেলার বন্ধু এবং একই গ্রামের মেয়ে। মেঘলা শহরে এসেছে এক ইন্টারভিউ দিতে আর আকাশের সাথে দেখা করতে। মেঘলা আকাশের শার্টের বোতাম ঠিক করে দিতে দিতে বলল, আকাশ, তুই এখন সেই আগের মতোই অগোছালো রয়ে গেলি। তোর এই শার্টের কলারটা তো দেখি উল্টে আছে। আরে মেঘলা, তুই হঠাৎ করে চলে আসবি জানলে তো একটু পরিপাটি হয়ে আসতাম। তুই আসায় খুব ভালো হলো রে। ঠিক তখনই রাইসা সেখানে এসে উপস্থিত। মেঘলাকে আকাশের এত কাছে দেখে রাইসার রক্ত মাথায় চড়ে গেল। তাই সেই রাগে সিনিয়র রূপটা আবার বেরিয়ে এলো। আকাশ, এটা কে? আর কলেজের করিডোরে এইসব অসভ্যতা কি হচ্ছে? এটা কি কোনো পার্ক নাকি? আরে রাইসা আপু, অসভ্যতা কোথায় দেখলেন? ও মেঘলা আমার ছোটবেলার বন্ধু, আজ গ্রাম থেকে এসেছে। ও, তার মানে গ্রাম থেকে তোমার স্পেশাল কেউ এসেছে? তা আকাশ, তোমার টেস্ট তো বেশ সস্তা দেখছি। যেমন গ্রাম্য পরিবেশ তেমন গ্রাম্য পছন্দ। আপু, আপনি মনে হয় ভুল বুঝছেন। আমি আকাশের... মুখ বন্ধ করো। জুনিয়রের সাথে জুনিয়রের মতো কথা বলো। আকাশ, তুমি এখনই আমার নোটসগুলো লাইব্রেরিতে দিয়ে আসো, আর তোমার এই বন্ধুকে বলো এখান থেকে বিদায় দিতে। রাইসা আপু, আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। মেঘলা আমার মেহমান, আপনি ওর সাথে এভাবে কথা বলতে পারেন না। নোটস আমি এখন দেব না। এই প্রথম আকাশ রাইসার উপর চিৎকার করলো, তাও আবার অন্য একটা মেয়ের জন্য। রাইসার চোখে জল চলে এলো। সে নিজের দামি গিফটটা ব্যাগের ভিতর জোরে ঢুকিয়ে দিয়ে গটগট করে চলে গেল। দুপুরে রাইসা ক্যান্টিনে বসে দেখলো আকাশ আর মেঘলা একসাথে বসে হাসাহাসি করে ডাল ভাত খাচ্ছে। রাইসা তার দলবল নিয়ে পাশের টেবিলে বসলো এবং ইচ্ছে করেই ওয়েটারকে ডেকে সিনক্রিয়েট করতে লাগলো। ওয়েটার, এই ক্যান্টিনে এত সস্তা গন্ধ কেন? কোনো ক্ষেত খামার থেকে মানুষ এসেছে নাকি আজ?
আমি বিরিয়ানির বদলে তো মনে হচ্ছে ডালের গন্ধ পাচ্ছি। পুরো ক্যান্টিনের মানুষ হাসাহাসি শুরু করলো। মেঘলা মাথা নিচু করে রইল। আকাশ এবার আর চুপ থাকলো না। সে উঠে গিয়ে রাইসার টেবিলের উপর রাখা কাচের গ্লাসটা সজোরে মেঝেতে আছাড় দিল। অনেক হয়েছে রাইসা তালুকদার, আপনি বড়লোক বলে কি অন্যদের মানুষ মনে করেন না? মেঘলা আপনার কি ক্ষতি করেছে? ও আপনার চেয়ে অনেক বেশি শিক্ষিত এবং রুচিশীল। ওর মনে আপনার মতো বিষ নেই। হো, এত দরদ? তাহলে এই গ্রামের মেয়েটাকে নিয়েই থাকো। আমার পড়ার টেবিলে আর আসার দরকার নেই। আজ থেকে তুমি ডিসমিসড। ডিসমিস তো আমি আগেই হয়ে যেতাম যদি না আপনার বাবার অনুরোধ থাকতো। আপনার মতো একটা অহংকারী মেয়ের শিক্ষক হওয়া আমার কাছে শাস্তির মতো। চলো মেঘলা, এখানে খাওয়ার মতো পরিবেশ নেই। সন্ধ্যায় রাইসা তার বিশাল ঘরের বারান্দায় বসে কাঁদছে। তার পাশে পড়ে আছে সেই দামি কলমটা। সে আকাশকে অনেকবার ফোন করতে চাইল, কিন্তু অহংকার তাকে বাধা দিচ্ছে। ঠিক তখনই রাইসার বান্ধবী টিয়া তাকে ফোন করলো। রাইসা, তোর কি হয়েছে বলতো? কলেজে অমন করলি কেন? জানি না রে, আমি নিজেও জানি না। তবে আকাশকে ওই মেয়েটার সাথে দেখে আমার ভালো লাগেনি। বলিস কি? বাই এনি চান্স তুই ওর প্রেমে পড়িসনি তো? এখন হ্যাঁ বলিস না আবার। পড়ে গেছি রে, প্রেমে পড়ে গেছি মনে হচ্ছে। ইম্পসিবল। তুই রাইসা তালুকদার আর ও একটা গেও খ্যাল। তুই কি করে? জানি না রে, কিচ্ছু জানি না কি করে কখন কি হলো। তবে আমি এটা জানি, ওর কাছাকাছি থাকলে ওকে দেখলে অদ্ভুত শান্তি লাগে আমার। খাইছে, তুই শেষ। আচ্ছা শোন, তুই যে ওই মেয়েটাকে দেখে রেগে গেলি। কোন মেয়েটা? ওই বজ্জাত মেয়েটা? আরে ওই যে আকাশের সাথে ছিল যে। বজ্জাত মেয়েটা? বল। আরে ওটা আকাশের গ্রামের এক কাজিন, মেঘলা। আমরা খোঁজ নিলাম, মেঘলা আসলে অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে আছে। সে শুধু আকাশের কাছে দোয়া নিতে আর একটা বিশেষ কাজে এসেছিল। সত্যি বলছিস? বাহ, দারুণ খবর তো দিলি। আমি তখনই বুঝতে পেরেছি তুই এটার জন্যই রেগেছিস, তাই খোঁজ নিয়েছি। বাহ, তুই তো জোস একটা বান্ধবী। ওকে বাই, রাখ তাহলে। রাইসা নিজের ভুল বুঝতে পারল। তার হিংসে তাকে অন্ধ করে দিয়েছিল। সে ভাবল, ইস, আমি কেন ওর উপর এত অধিকার ফলাচ্ছি? আমি কি সত্যি আকাশকে ভালোবেসে ফেলেছি? কিন্তু প্রেমে তো পড়েছি ছেলেটার। প্রেমে কি ভালোবাসা? রাতে আকাশ যখন টিউশনি শেষ করে ফিরছে, দেখলো রাইসা তাদের বস্তির রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। প্রচুর বৃষ্টি পড়ছে। রাইসার তাতে কোনো ছাতা নেই। রাইসার হাতে কোনো ছাতা নেই। সে একদম ভিজে এক শার্ট। আপনি এখানে কেন? আবার কোনো নতুন অপমান করতে এসেছেন? না আকাশ, আমি ক্ষমা চাইতে এসেছি। আমি আমি খুব হিংসে করেছিলাম। মেঘলাকে তোমার পাশে দেখে আমার সহ্য হচ্ছিল না। আমি বুঝতে পারিনি আমি তোমাকে এতটা পছন্দ করি। আকাশে স্তব্ধ হয়ে গেল। যে মেয়েটা কোনোদিন কারো কাছে মাথা নত করেনি, সে আজ বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে। গেছে, আবার তাকে ভালোবাসি বলছে। রাইসার জন্য তার মন একটু নরম হলো। কিন্তু পরক্ষণেই রাইসার দুর্ব্যবহার আর অহংকার বোধের কথা মনে পড়ল। সে তখন রেগে গেল। আপনার মাথায় সমস্যা নাকি? কি বলবেন নিজেও জানেন না মনে হচ্ছে। আপনি আর ভালোবাসা, তাও আমার মতো গরিব ছেলেকে। সত্যি আমি তোমাকে ভালোবাসি, না হলে রাত করে এখানে এসে ভিজতাম না। শুনুন, আপনি বাসায় যান। আপনার মাথা নষ্ট হয়ে গেছে। যান, বাসায় যান। না আকাশ, তোমাকে জবাব দিতে হবে। কি জবাব দেব? আমি আপনাকে বিশ্বাস করি না। আপনি কাউকেই ভালোবাসতেই পারেন না, কখনো না। রাইসা তখন আকাশকে জড়িয়ে ধরে। আকাশ চারপাশে তাকায়। আকাশের কেন যেন রাইসার এই জড়িয়ে ধরায় অদ্ভুত অনুভূতি হচ্ছে। কিন্তু তার রাগ তাকে আবারও কঠোর করে দিল। সে এক ধাক্কায় রাইসাকে সরিয়ে দিল। তুমি আসলেই একটা পাগল। তোমার মাথা নষ্ট হয়ে গেছে। সব কিছুকে খেলনা মনে করো না তোমরা বড়লোকরা। ভালোবাসা, ইস, ভালোবাসা বোঝো তুমি? হাতের মোয়া মনে হয় যত সব। বেশ কিছুক্ষণ দুজনের মাঝে এমন চলতে থাকে। বৃষ্টির রাত, কর্দমাক্ত রাস্তা। আকাশ রাইসাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে, কিন্তু রাইসা বারবার ফিরে আসছে। আশেপাশে দু একজন ছাতা মাথায় লোক দাঁড়িয়ে তাদের এই দৃশ্য দেখে হাসাহাসি করছে। ওই দেখ দেখ, বড় লোকের বেটি মনে হয় গরিব পোলার প্রেমে পড়ছে। কি খাল আইলো রে।
আরে না, দেখতেছস না পোলায় পাত্তা দেয় না, টাকার গরম সব এইখানেই শেষ। আকাশ প্লিজ একবার আমার দিকে তাকাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি সব ছেড়ে দেবো তোমার জন্য। রাইসা আকাশকে জড়িয়ে কাঁদতে থাকে। আকাশ চরম বিরক্তি আর রাগে ফেটে পড়ে। ছাড়ুন আমাকে, লজ্জা করেন আপনার? রাস্তার মাঝখানে এই নাটক করতেছেন? আপনার কাছে ভালোবাসা মানে খেলনা হতে পারে, আমার কাছে না। আকাশ হিতাহিত জ্ঞান হারিয়ে রাইসার গালে এক সজোরে চড় বসিয়ে দিল। রাইসা টাল সামলাতে না পেরে কাদের উপর আশ্রে পড়ল। এটা আপনার শেষ ওয়ার্নিং রাইসা তালুকদার। আমার ছায়া মারাবেন না আর। আপনার মতো নিচু মানসিকতার মেয়েকে ঘৃণা করার রুচিও আমার নেই। আকাশ কটকট করে চলে গেল। রাইসা কাদার মধ্যে বসে রইল, কিন্তু তার চোখে এখন কান্নার বদলে এক অদ্ভুত জেদ। চর মারলে মারো, যত পারো ঘৃণা করো, কিন্তু মনে রেখো আকাশ, এই রাইসা যাকে চায় তাকে জিতেই ছাড়ে, তোমাকে আমি আমার করে ছাড়বই। পরদিন থেকে শুরু হলো রাইসার অন্য এক রূপ। যে মেয়েটা আগে অহংকারের মাটিতে পা রাখত না, সে এখন আকাশের মন জয় করার জন্য একের পর এক পাগলামি শুরু করলো। পুরো কলেজে এখন রাইসার পাগলামি আর আকাশের বিরক্তি প্রধান আলোচনার বিষয়। আকাশ ক্লাসরুমে ঢোকার সময় দেখল দরজায় বড় করে লেখা, আই এম সরি মাই টিউটর। আকাশ রাগে ফুঁসতে ফুঁসতে ক্লাসে ঢুকলো। দেখলো তার টেবিলে এক বাটি গরম খিচুড়ি আর একটা চিরকুট। দোস্ত, তোর কপাল তো দেখছি খুলে গেছে। রায়শা আপু আজ ভোরবেলায় উঠে নিজের হাতে এই খিচুড়ি রান্না করে নিয়ে আসছে। বিশ্বাস কর, পেঁয়াজ কাটতে গিয়ে নাকি ওর হাতও কেটে গেছে। আকাশ খিচুড়ির বাটিটা দেখে রাগে ফুঁসতে থাকে। বাটিটা হাতে নিয়ে গটগট করে হেঁটে গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে চেঁচিয়ে বলে, এসব সস্তা নাটক দেখার সময় আমার নেই শুভ। ওকে বলবি এসব পাগলামি বন্ধ করতে। আকাশ, তুমি মানুষ না পাথর? একটা মেয়ে তোমার জন্য রোদে দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভিজছে, নিজের হাত পুড়িয়ে রান্না করছে, আর তুমি এভাবে ফেলে দিলে? টিয়া, বড়লোকের চামচামি বন্ধ করো। আর এই যে রাইসা, শোনেন রাইসা, এই যে আপনি বারবার নিজেকে ছোট করছেন, এতে আমার করুণা হচ্ছে, ভালোবাসা না। আপনার এই ড্রামা বন্ধ করুন। ড্রামা না আকাশ, এটা সার্ভিস। তুমি না সেদিন খিচুড়ি রান্না করে খাইয়েছিলে, আমি জাস্ট ওটা শোধ দিচ্ছি। কাল আমি তোমার জন্য টিফিন ক্যারিয়ারে করে বিরিয়ানি আনবো। আপনার বিরিয়ানি কুকুরকে খাওয়াবেন, আমাকে না। আকাশ বই খাতা নিয়ে আবারও ক্লাস থেকে বেরিয়ে গেল। রাইসাও কাঁদতে কাঁদতে বাড়ি চলে এলো। রাইসা নিজের ঘরে চুপচাপ বসে আছে, তার হাত ব্যান্ডেজ করা। বাবা চৌধুরী সাহেব ঘরে ঢুকলেন। মেয়ের এই অবস্থা দেখে তিনি অবাক। রাইসা, তোমার হাতে কি হয়েছে? আর তোমার চোখ মুখ এমন কেন? ওই আকাশ ছেলেটা কি তোমাকে কিছু বলেছে? বাবা, আমি আকাশকে ভালোবাসি, কিন্তু ও আমাকে বিশ্বাস করে না। ও আমাকে চড় মেরেছে বাবা, কিন্তু তবুও আমি ওকে চাই। কি, ওই রাস্তার ছেলের এত বড় সাহস যে আমার মেয়ের গায়ে হাত তোলে? কালই আমি ওর পাড়ার ব্যবস্থা বন্ধ করছি, আর ওকে এই শহর থেকে বের করে ব্যবস্থা করছি। রাইসার বাবা থমকে গেলেন। তিনি বুঝতে পারলেন তার মেয়ে কোনো ভুল পথে পা বাড়িয়েছে। তিনি মনে মনে আকাশকে শেষ করার ছক কষতে লাগলেন। জানেন তার মেয়ে কত জেদি, তাই সামনে আর কিছু বললেন না। পরদিন সকালে আকাশ কলেজে ঢুকতেই চৌধুরী সাহেবের পাঠানো গার্ডরা তাকে ঘিরে ধরল। চৌধুরী সাহেব নিজে সেখানে উপস্থিত। তিনি আকাশকে অপমান করতে শুরু করলেন। ঠিক তখনই রাইসা দৌড়ে এলো। এই যে আকাশ, তোমার যোগ্যতা কতটুকু যে আমার মেয়ের দিকে চোখ তোলো? এই নাও এক চেক ভর্তি টাকা, শহর ছেড়ে চলে যাও। আকাশ চেকটা ছিঁড়ে চৌধুরী সাহেবের মুখে ছুঁড়ে মেরে বলে, আপনার টাকা আপনার পকেটেই রাখুন। আপনার মেয়ে পাগল হয়ে আমার পেছনে ঘুরে, আমি না। আপনার মেয়েকে সামলান চৌধুরী সাহেব, না হলে পরের বার চটটা ওর বদলে আপনাকে মারব। চৌধুরী সাহেব রেগে মেগে চলে গেলেন। আকাশ রাগে কলেজের দেয়ালে খুশি শুরু করলো। রাইসা আকাশকে সামলাতে এলো, আর আকাশ রাগে অন্ধ হয়ে রাইসাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রাইসা টাল সামলাতে না পেরে সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে কপালে চোট পেল। রক্ত বের হতে লাগলো। আকাশ একবার তাকালো, কিন্তু রাগ তার এত বেশি যে সে গ্রাহ্য না করে চলে গেল। টিয়া দৌড়ে গিয়ে রাইসাকে ধরলো। দেখ রাইসা, এই ছেলেটা তোকে মেরে ফেলবে, তুই কেন ওর পিছনে পড়ে আছিস?
কিন্তু রাইসা রক্ত মুছে হাসতে হাসতে বলল, ও যতবার আমাকে ধাক্কা দেবে আমি ততবার ওর কাছে ফিরবো। একদিন ও আমাকে জাপটে ধরবে। টিয়া, দেখিস, আমাকে ভালোবাসি বলবে। দিন যত যাচ্ছে রাইসার পাগলামি যেন সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। আকাশের ঘৃণা তাকে দমাতে তো পারছেই না, বরং আগুনে শিখায় ঘি ঢালার মতো কাজ করছে। রাইসা এখন আর লুকিয়ে নয়, বরং ঢাকঢোল পিটিয়ে আকাশের প্রতি তার পাগলামি প্রকাশ করছে। সেদিন সকালে আকাশ কলেজে ঢোকার মুখেই থমকে দাঁড়ালো। পুরো করিডোর জুড়ে লাল কার্পেট বিছানো, আর দুই পাশে শুয়ে শুয়ে বেলুন। মাঝখানে দাঁড়িয়ে রাইসা, হাতে ফুল আর অনেকগুলো গিফট বক্স। আকাশ এসেই অবাক হয়ে তাকায়। কি আবার কি পাগলামি শুরু করেছো নতুন করে? আকাশ, তুমি না সেদিন বলেছিলে তোমার জুতোটা ছিঁড়ে গেছে? এই দেখো, আমি তোমার জন্য এই জুতো জোড়া কিনেছি। দামি ব্র্যান্ডের না, কিন্তু একদম সাধারণ দোকান থেকে কেনা, যেমন তুমি পছন্দ করো। আর তোমার জন্য এখানে অনেক জামা, অনেক গিফট আছে, সব তোমার। আকাশ রাগে কি করবে নিজেও বুঝতে পারছে না। মেয়েটা পেয়েছে কি তাকে? দাঁতে দাঁত চেপে বলল, রাইসা, আপনি কি পুরো কলেজটাকে সার্কাস বানানোর শপথ নিয়েছেন? এইসব ফালতু জিনিস সরান এখান থেকে। সরবো না। তুমি জুতো জোড়া পায়ে দাও, তবে সরবো। না হলে আজ সারাদিন আমি এই গেটেই দাঁড়িয়ে থাকবো। প্রিন্সিপাল আসুক আর যেই আসুক, রাইসা তালুকদার আজ এক চুলও নড়বে না। আকাশের রাগের সীমা ছাড়িয়ে গেল। সে সবার সামনে রাইসার হাত থেকে জুতোগুলো কেড়ে নিয়ে করিডোরের পাশে নর্দমায় ছুঁড়ে মারল, আর গিফটসগুলো সব লাত্তি মেরে ছড়িয়ে ছিটিয়ে দিল। উপস্থিত ছাত্রছাত্রীদের হাসাহাসি আর কানাঘুষায় আকাশ অপমানে নীল হয়ে গেল। আপনার এই নির্লজ্জতা দেখে আমার ঘৃণা হয় রাইসা। সবার সামনে নিজেকে এত নিচে নামাতে আপনার একটু বাদলো না? আপনি একটা জঘন্য মেয়ে, জঘন্য। আকাশ রাইসাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ক্লাসে চলে গেল। রাইসা হাঁটু ফিরে বসল, তার চোখে জল, কিন্তু মুখে সে অদ্ভুত হাসি। সে নর্দমা থেকে জুতো জোড়া তুলে ধুয়ে নিজের ব্যাগে ভরল। আকাশের জীবনটা এমনিতেই কঠিন ছিল, কিন্তু হঠাৎ এক অন্ধকার মেঘ তার পরিবারকে ঘিরে ধরল। বাড়ি থেকে খবর এলো আকাশের ছোট ভাই গ্রামের বাড়িতে খেলতে গিয়ে কাজ থেকে পড়ে মেরুদণ্ডে মারাত্মক চোট পেল। অপারেশন করতে হবে, যার খরচ প্রায় 2 লক্ষ টাকা। গরিব আকাশের কাছে 2000 টাকা থাকাই যেখানে মুশকিল, সেখানে 2 লক্ষ টাকা যেন আকাশ ভেঙে পড়ার মতো। সেদিন ক্যান্টিনে আকাশ মাথায় হাত দিয়ে বসেছিল, তার চোখে জল। শুভ আর নিলয় তার পাশে বসে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু টাকা ছাড়া কোনো সান্ত্বনাই কাজে আসছে না। আকাশ, আমার কাছে জমানো 20,000 টাকা আছে, ওটা তুই নে, কিন্তু বাকি টাকা কই পাবি? জানি না রে শুভ, ঘর বাড়ি বিক্রি করলেও এত টাকা হবে না। ডাক্তার বলছে 3 দিনের মধ্যে অপারেশন না করলে ছেলেটা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে। রাইসা আড়াল থেকে সব শুনল। সে সরাসরি আকাশের সামনে যাওয়ার সাহস পেল না, কারণ আকাশ তাকে এখন দেখলেই বিষের মতো আচরণ করে। রাইসা দ্রুত নিজের সব গয়না আর জমানো হাত খরচের টাকা নিয়ে বেরিয়ে গেল। এদিকে আকাশ অনেক কষ্টে কিছু জোগাড় করলো, তার ভাইকে ভর্তি করানো হলো, অপারেশনও হলো। পরদিন সকালে আকাশ যখন হাসপাতালে বিল দিতে গেল, তখন অ্যাকাউন্ট্যান্ট তাকে অবাক করে দিয়ে বলল, আপনার ভাইয়ের অপারেশনের পুরো 2 লক্ষ টাকা জমা হয়ে গেছে মিস্টার আকাশ। কে দিয়েছে? কে জমা দিয়েছে এই টাকা? দুঃখিত, তিনি পরিচয় দিতে মানা করেছেন, শুধু বলেছেন তিনি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। ভাইয়ের অপারেশন সফল হলো। আকাশ মনে মনে কৃতজ্ঞতা জানালো সে অজানাকে, কিন্তু তার সন্দেহ ছিল, কারণ তার এত বড় উপকার করার মতো লোক এখনো এই শহরে হয়নি। 2 দিন পর শুভ যখন আকাশের বাসায় এলো, তখন তার মুখটা ছিল গম্ভীর। শুভ বিষণ্ণ মনে বলল, আকাশ, তোর ভাইয়ের টাকা কে দিয়েছে তুই জানোস? না তো, তুই কি জানিস? রাইসা আপু দিছে। নিজের গলার হার, কানের দুল সব বিক্রি করে ওই দিনই হাসপাতালে টাকা জমা দিয়ে আসছে। শুধু তাই না, ও তোর মায়ের জন্য রক্তও দিয়ে আসছে গোপনে। আকাশের কৃতজ্ঞতায় মন ভরে যাওয়ার বদলে উল্টো রাগে রক্ত মাথায় চড়ে গেল। সে ভাবলো রাইসা তাকে টাকা দিয়ে কিনতে চাইছে। সে ভাবলো রাইসা তার দারিদ্র্যের সুযোগ নিয়ে তাকে করুণা করেছে। ওই রাইসাকে তো আজ আমি... আরে, ও বেচারা তোর সহ্য করছে, তুই রাগ করছিস কেন? সাহায্য না, ও আমাকে টাকা দিয়ে কিনতে চাচ্ছে। ওর টাকা ওর মুখে ছুঁড়ে মারবো। আরে শোন আকাশ, পাগলামি করিস না শোন।
আকাশ কোনো কথা শুনল না। শুভ অনেক বুঝিয়েও পারল না। আকাশ তক্ষুনি পাগলের মতো রাইসার বাড়ির দিকে ছুটল। ওই মেয়েটা এক পাগলকে ভালোবাসে, আরও আরেক পাগল নিজের রাগ নিয়ে কব এক রাগর। এখন মেয়েটা যাই করুক, যত ভালো কাজ করুক, কোনো কাজে দেবে না। আকাশ ঝড়ের বেগে চৌধুরী বিলার ড্রয়িং রুমে ঢুকল। চৌধুরী সাহেব তখন খবরের কাগজ পড়ছিলেন। আকাশ গিয়ে ওনার সামনের টেবিলটা লাথি মেরে উল্টে দিল। চৌধুরী সাহেব, আপনার মেয়েকে সামলান। ও কি ভেবেছে টাকা দিয়ে আমাকে কিনে নেবে? ও আমার ভাইয়ের জীবনের ভিক্ষা দিয়ে আমার আত্মসম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। কেন ও আমার বিষয়ে নাক গলায়? চৌধুরী সাহেব দাঁড়িয়ে গেলেন। আচমকা আকাশের এমন এন্ট্রিতে খানিকটা অবাকও হলেন। তারপর টাল সামলে রেগে গিয়ে বললেন, তোমার সাহস তো আকাশ চুম্বি। আমার বাড়িতে ঢুকে আমার মেয়ের বিরুদ্ধে চিৎকার করছো। গার্ডস, একে ধরো। 4-5 জন গার্ড আকাশকে ধরে ফেললো। রাইসা উপর থেকে চিৎকার করে নেমে এলো। বাবা, আকাশকে মেরো না, ও বুঝতে পারছে না আমি কেন করেছি। আকাশ, আমি তোমাকে করুণা করিনি, আমি শুধু তোমার ভাইয়ের জীবন বাঁচাতে চেয়েছিলাম। চৌধুরী সাহেব রাইসাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। চুপ করো রাইসা, এই ছেলের জন্য তুই আজ পাগল হয়েছিস। তুই জানিস না রাইসা কে? ওর মা মারা যাওয়ার পর আমি ওকে কোনোদিনই চোখের জল ফেলতে দেইনি। ওর পায়ের স্যান্ডেল থেকে মাথার মুকুট সব আমি সোনায় মুড়িয়ে রেখেছি। আর তুই একটা সাধারণ রাস্তার ছেলে হয়ে আমার মেয়ের সাথে এমন ব্যবহার করছিস। চৌধুরী সাহেব নিজ হাতে একটা লাঠি নিয়ে আকাশকে মারতে শুরু করলেন। আকাশ প্রতিরোধ করলো না, শুধু রাগে ফুঁসতে লাগলো। রাইসা বাবার পায়ে লুটিয়ে পড়ল। বাবা, মেরো না ওকে, ও মারা যাবে। আকাশ, তুমি চলে যাও এখান থেকে প্লিজ। রাইসা, আজ তোকে আমি ঘরে আটকে রাখবো, আর এই ছেলেকে আজ আমি উচিত শিক্ষা দেব। চৌধুরী সাহেব, আপনি আপনার মেয়েকে সোনায় মুড়িয়ে রাখলেও ওর মনটা একটা ভিখারিনীর মতো। ও মানুষের ভালোবাসা ভিক্ষা করে বেড়ায়। আপনার টাকা ওকে শান্তি দিতে পারেনি, তাই ও আমার মতো গরিবের পেছনে ঘোরে। ঘৃণা করি আমি আপনার এই পরিবারকে। থুতু ফেলি আপনার আভিজাত্যে। আকাশ টলতে টলতে রক্তমাখা শরীরে বাড়ি থেকে বের হয়ে এলো। রাইসা জানালার গ্রিল ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। পুরো চৌধুরী ভিলা আজ এক রণক্ষেত্র। আকাশ রাস্তায় পড়ে গেল যন্ত্রণায়, কিন্তু তার মনে এখনো সেই জেদ। সে কোনোভাবেই রাইসার এই দান গ্রহণ করবে না। সকালবেলা আকাশ কলেজে চলে যাওয়ার পরপরই আকাশের জরাজীর্ণ টিনের বাড়ির সামনে এসে থামলো চৌধুরী সাহেবের কালো দামি গাড়ি। চৌধুরী সাহেবের চোখে মুখে আভিজাত্যের অহংকার আর ক্রোধ। তিনি ভেতরে ঢুকিয়ে আকাশের বৃদ্ধা মা আর ছোট বোন মিমকে দেখতে পেলেন। তোমরাই বুঝি এই বেয়াদব ছেলের পরিবার? তা বলি, ছেলেকে কি একদমই শিক্ষা দেয়নি? আমার মেয়ের মাথা চিবিয়ে খাচ্ছে ও। বাবা, আকাশ তো কোনো অন্যায় করার কথা না, ও তো অনেক কষ্ট করে পড়াশোনা করে। চুপ করো ভিখারির দল। পড়াশোনা না ছাই, আমার মেয়ের পেছনে লেগেছে টাকার লোভে। শোনো, তোমাদের এই বস্তি আমি এক নিমিষে গুঁড়ে দিতে পারি। কালকের মধ্যে তোমার ছেলেকে বলবে আমার মেয়ের ছায়া থেকে যেন দূরে থাকে। এই নাও 20,000 টাকা। একটু ভালো করে খাওয়া দাওয়া করে মানুষের মতো হওয়ার চেষ্টা করো। চৌধুরী সাহেব টাকাগুলো আকাশের বোন মিম আর তার মায়ের মুখের উপর ছুঁড়ে মারলেন। মিম কান্নায় ভেঙে পড়ল। চৌধুরী সাহেব গটগট করে বেরিয়ে গেলেন। ওদিকে কলেজে আকাশ তখন লাইব্রেরিতে বসে নোটস করছিল। হঠাৎ সে দেখল রাইসা এক বালতি পানি আর সাবান নিয়ে হাজির। সে লাইব্রেরির মেঝে পরিষ্কার করতে শুরু করেছে। রাইসা ঘাম মুছতে মুছতে বলল, আকাশ, তুমি না সেদিন বলেছিলে আমি খুব নোংরা? এই দেখো, আজ থেকে আমি তোমার চারপাশটা একদম ঝকঝকে করে দেব। আমি নিজেই পরিষ্কার করব সব। রাইসা, আপনি কি পাগল হয়ে গেছেন? লাইব্রেরিয়ান দেখলে আপনাকে কলেজ থেকে বের করে দেবে। দিক না, তোমার জন্য আমি সুইপার হতেও রাজি। আচ্ছা আকাশ, আমি যদি সব পরিষ্কার করি তুমি কি আমাকে একটা চকলেট কিনে দেবে? সস্তাটা দিলেও হবে। আপনার সস্তার ড্রামা বন্ধ করুন, আমি বাড়ি যাচ্ছি। যাও যাও, কিন্তু ভালো তো তোমায় আমাকেই বাসতে হবে মিস্টার আকাশ। আকাশ বাড়ি ফিরে দেখলো মিম মেঝেতে বসে কাঁদছে আর তার মা টাকাগুলো হাতে নিয়ে স্তব্ধ হয়ে বসে আছেন। মিমের মুখে লাল দাগ, সম্ভবত চৌধুরী সাহেবের রক্ষীদের ধাক্কায় চোট পেয়েছে। সব শুনে আকাশের রক্ত টকবক করে ফুটল।
সে তক্ষুনি চৌধুরী বেলার দিকে ছুটল। চৌধুরী বেলার ড্রয়িং রুমে রাইসা আর তার বাবা বসেছিলেন। আকাশ ঝড়ের বেগে ঢুকে পড়ল। চৌধুরী সাহেব, আপনি আমার গায়ে হাত তুলেছেন, আমি শুয়েছি, কিন্তু আমার মা আর বোনের গায়ে হাত তোলার সাহস পেলেন কই? আপনার টাকা কি আপনাকে জানোয়ার বানিয়ে দিয়েছে? আকাশ, বাবাকে তোমাদের বাড়িতে গিয়েছিল? আমি জানতাম না। আপনি চুপ করুন। আপনার এই ভালোবাসার কারণেই আজ আমার মা অপমানিত হয়েছে। অভিশাপ দেই আপনাকে রাইসা, আপনি কোনোদিন শান্তি পাবেন না। আপনার ওই রক্তমাখা টাকা আর অহংকার নিয়ে নরকে যান। আকাশ চৌধুরী সাহেবের কলার ধরে ঝাঁকানি দিয়ে এক ধাক্কায় ফেলে দিল। চৌধুরী সাহেব স্তব্ধ হয়ে রইলেন, কারণ আকাশের চোখে তখন খুনের নেশা। আকাশ বেরিয়ে এলো। রাইসা তার বাবার উপর রেগে গেল। এটা কি করলে বাবা? ওর আর ওর পরিবারের তো কোনো দোষ নেই। পেছন তো পেছন আমি ঘুরছি ওদের। দোষ নেই তো, দোষ করতে কতক্ষণ? আর ঘুরছিস কেন? ঘুরিস না, তবে সহ্য। শোনো রাইসা, এইসব পাগলামি বন্ধ কর, না হলে ওর পরিণতি আরও ভয়াবহ হবে। চৌধুরী সাহেব উপরে চলে গেলেন। রাইসা মনে মনে ভাবল সে যে করেই হোক আকাশের কাছে এর জন্য ক্ষমা চেয়ে নেবেই। তার মাথায় দুষ্টু বুদ্ধি চাপল। রাত তখন 2টো। আকাশ তার ঘরে একা শুয়ে আছে, কিন্তু তার চোখে ঘুম নেই। হঠাৎ জানালায় টোকা পড়ার শব্দ হলো। আকাশ জানালা খুলে থমকে গেল। রাইসা দাঁড়িয়ে আছে, পরনে একটা সাদা সালোয়ার কামিজ, হাতে এক গদা জোনাকি পোকা ভরা গাছের বয়াম। আকাশ, রাগ করো না। এই দেখো, তোমার জন্য আলো নিয়ে এসেছি। তোমাদের ঘরে কারেন্ট থাকে না তো, তাই ভাবলাম এই জোনাকিগুলো তোমাকে পাহারা দেবে। আপনি এখানে কি করছেন? পাগল নাকি আপনি? জানলে লোকজন আপনাকে পিটিয়ে মারবে। আকাশ চেঁচিয়ে ওঠে। রাইসা কান ধরে বলে, সরি আকাশ, বাবার হয়ে আমি মাফ চাচ্ছি। আমাকে ক্ষমা করে দাও। তুমি তুমি চাইলে আমি তোমার বাড়ির মেঝেও মুছে দেব, মিমকে পড়িয়ে দেব। নত দেবো, প্লিজ আমার উপর রাগ করো না। আমি কি একটু ভেতরে আসবো? খুব মশা কামড়াচ্ছে। এক পাও ভেতরে আসবেন না, এখনই চলে যান, না হলে আমি পুলিশ ডাকবো। আকাশ সজোরে জানালা বন্ধ করে দিল। রাইসা জানালার বাইরে বসে রইল। আকাশ ভেবেছিল সে চলে যাবে, কিন্তু রাইসা সেখানেই বসে গুঞ্জন করে গান গাইতে লাগলো। একবার বলে দাও তুমি আমার। ও এই মেয়ে আমাকে মেরে ছাড়বে। আকাশ কানে তুলা দিয়ে ঘুমিয়ে পড়ল। ভোর 3টে। আকাশ ঘুম থেকে উঠে তার পেছনের বারান্দার দরজা খুলল। এই দিকটা অনেক বন জঙ্গল আর আগাছায় ভরা। হঠাৎ তার নজর গেল ঝোপঝাড়ের মাঝখানে এক টুকরো সাদা কাপড়ের উপর। আকাশ এগিয়ে গিয়ে দেখল রাইসা ঘাসের উপর কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। শিউলি ফুলের গাছ থেকে ফুল পড়ে তার চুলে আটকে গেছে। জঙ্গলটা সাপের আস্তানা। তাছাড়া চোর ডাকাতের ভয় তো আছেই। আর এই সর্বনাশ, এই মহারানী রাতে এখানেই গদি বানিয়েছেন নাকি? একে তো ডাকাতে তুলে নেবে। আকাশ এদিক ওদিক তাকিয়ে দরজা খুলে দ্রুত জঙ্গলে পৌঁছে গেল। রাইসা, উঠুন। এইখানে শুয়ে আছেন কেন? মরে গেলে তো দোষ হবে আমার। আকাশ ধমকাতে শুরু করলো। রাইসা আড়মোড়া দিয়ে চোখ কসলাতে কসলাতে বলল, আকাশ, তুমি এসেছো, আমি জানতাম তুমি আমাকে ফেলে দিতে পারবে না। ওইখানে না অনেক বড় একটা ব্যাঙ ছিল, ওইটার সাথে সারা রাত গল্প করেছি। রাইসার অমন বাচ্চামে কথা শুনে আকাশ মনে মনে হেসে দিল। রাইসার জন্য মায়াও হলো, তবে মনে মনে মায়া জাগলেও মুখে কঠোরতা বজায় রেখে বলল, উঠে ভেতরে আসুন। আপনার কাপড় সব ভিজে গেছে। জজ ব্যারিস্টারের মেয়ে হয়ে শেষ পর্যন্ত জঙ্গলে রাত কাটালেন। ছি। তো কি করব বর পাত্তা না দিলে? বর? কে আপনার বর? এই না না, রাখবে না রাখবে না, বর না মানে হবু বর। সে গোরেবালি। আকাশ বাধ্য হয়ে রাইসাকে তার ছোট ঘরে নিয়ে এলো। রাইসা জ্বরে কাঁপছে। এ বাবা, এই মেয়ের তো গা ভর্তি জ্বর। একে তো এখনই জলপটি দিতে হবে। আকাশ তাকে তার নিজের বিছানায় শুয়ে দিল এবং মাথায় জলপট্টি দিতে লাগলো। রাইসা ঘোরের মধ্যে আকাশের হাত চেপে ধরে বলল, আকাশ, তুমি আমাকে মেরো না, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি বাবার সব টাকা ছেড়ে দেব, এই ছোট ঘরেই তোমার সাথে থাকবো। তুমি শুধু আমাকে একটু মায়া করো, আমাকে একটু ভালোবাসো। রাইসা ঘুমের ঘোরে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরল। আকাশের বুকটা হঠাৎ ধক করে উঠল।
এই প্রথম সে রাইসাকে এত কাছ থেকে দেখছে। রাইসার মুখটা একদম শিশুর মতো সরল লাগছে। আকাশের মনে হলো হয়তো মেয়েটা সত্যিই বদলে গেছে। সে আলতো করে রাইসার কপালে হাত রাখলো, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল চৌধুরী সাহেবের অপমানের কথা। না আকাশ, দুর্বল হওয়া চলবে না। এই আগুনের সাথে খেললে তুই পুড়ে ছাই হয়ে যাবি। আকাশ সাবধানে রাইসার বাঁধন আলগা করে মেঝেতে শীতল পাটি বিছিয়ে আলাদা শুয়ে পড়ল। রাইসা তখনও স্বপ্নে আকাশকে ডাকছিল। জানালার বাইরে দিয়ে সকালের রোদ রাইসার মুখে পড়ল, আর আকাশ আর চোখে চেয়ে ভাবল, এই পাগলিটার থেকে মুক্তি পাওয়া মনে হয় আর সম্ভব না। মনের আলো ফুটতেই রাইসার ঘুম ভাঙল। সে দেখল সে আকাশের বিছানায় শুয়ে আছে, আর আকাশ অদূরে মেঝেতে শীতল পাটিতে কুণ্ডলি বাঁকিয়ে ঘুমাচ্ছে। রাইসার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে তখনই উঠে আকাশকে জাগাতে শুরু করলো। আকাশের চুলে বিলি কেটে বলল, এই যে মিস্টার টিউটর, ওঠো ওঠো, তোমার বউ তোমার জন্য চা বানাবে, ওঠো। মানে? বউ মানে? আপনি এখনো জাননি কেন? জানলে পাড়ার মানুষ আমাকে জ্যান্ত পুড়িয়ে মারবে। ঠিক তখনই বাইরে শোরগোল শোনা গেল। পাড়া প্রতিবেশী এসে ভিড় জমিয়েছে। বস্তির মানুষরা আড়ালে ফিসফিস করছে। ও মা, আকাশের ঘরে বড় লোকের বেটি সারা রাত কি তবে একসাথেই আসিল? শিক্ষিত পোলা তো বড় মাছ ধরছে টাকার লাইগা। সি সি। দেখলেন তো, আপনার জন্য আমাদের মান সম্মানটুকু থাকলো না। আপনি কি শুরু করেছেন কি বলেন তো? মা রাইসা, তুমি যাও, মানুষ অনেক কথা বলছে। আকাশ খুব বিরক্ত হচ্ছে। আকাশ রেগে বসে আছে। আকাশের মা রাইসাকে বোঝাচ্ছে। রাইসা একঘেয়েমি করতে শুরু করে। আমি যাব না মা, কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আকাশ আমাকে ধাক্কা দিয়ে বের না করলে আমি এই চৌখাট পেরোবো না। আকাশ আর সহ্য করতে না পেরে ব্যাগ কাঁধে নিয়ে গটগট করে কলেজের দিকে রওনা দিল। সে জানে রাইসাকে বুঝিয়ে লাভ নেই। আকাশ চলে যাওয়ার পর রাইসার মা আর মিম রাইসাকে ভালো করে লক্ষ্য করলো। মেয়েটার চোখে কোনো কৃত্রিমতা নেই। আকাশের মা রাইসার মাথায় হাত রেখে বলল, মা, আমি বুঝতে পারছি তুমি আমার ছেলেটাকে আসলেই ভালোবাসো। তুমি আসলে অনেক মিষ্টি একটা মেয়ে। আকাশ রাগচটা, কিন্তু ওর মনটা নরম। আমি একে বুঝিয়ে বলবো, তুমি বাসায় ফিরে যাও। সত্যি বলছেন? আপনারা খুব ভালো, থ্যাংক ইউ। ঠিক তখনই চৌধুরী সাহেবের গুন্ডা বাহিনী আর পুলিশ এসে আকাশের বাড়ি ঘিরে ফেলল। চৌধুরী সাহেব গাড়ি থেকে নেমে রাইসাকে ধরে হিড় করে টেনে গাড়িতে তুললেন। কুলাঙ্গার মেয়ে, আমার মান সম্মান সব এই নর্দমায় মিশিয়ে দিলি। বাড়িতে চল, তোকে আজ আমি চিরতরে বন্দি করব। বাবা, তুমি ভুল করছো। আমি আকাশকে ছাড়া বাঁচবো না। বাড়িতে পৌঁছে রাইসা কোনো মতে দোতলার জানালা দিয়ে পালিয়ে সরাসরি কলেজে পৌঁছলো। তবে এবার তার চেহারায় সেই মায়াবী ভাবটা নেই, বরং এক অদ্ভুত জেদ আর অহংকার ভর করেছে। সে সরাসরি আকাশের সামনে গিয়ে দাঁড়ালো। রাইসা আকাশের কলার চেপে ধরে বলে, অনেক হয়েছে আকাশ, ভালোবেসে পাইনি, এখন জোর করে আদায় করব। তুমি কি ভেবেছো তুমি আমাকে বারবার অপমান করবে আর আমি সয়ে যাব? রাইসা, ছাড়ুন আমাকে, সবাই তাকিয়ে আছে। তাকালে তাকাক। রাইসা সবার সামনে আকাশকে জড়িয়ে ধরলো এবং জোর করে তার গালে একটা চুমু খাওয়ার চেষ্টা করলো। তুমি আমার, শুধু আমার। আজ থেকে সারা কলেজ জানবে আকাশ রাইসা তালুকদারের সম্পত্তি। আকাশ সজোরে ধাক্কা দিয়ে রাইসাকে সরিয়ে দিল। আপনি একটা চরিত্রহীন মেয়ে, সবার সামনে এই নোংরামি করতে লজ্জা করে না? আমি আপনাকে ঘৃণা করি, ঘৃণা করি। আকাশ সবার সামনে রাইসাকে আজে বাজে গালি দিয়ে অপমান করলো। রাইসা এবার হাউমাউ করে কেঁদে আকাশের হাত দুটো ধরলো। আকাশ, আমি তোমাকে ইমপ্রেস করতে চেয়েছি, তুমি বোঝো না কেন? আমি তোমার জন্য সব ছেড়েছি। দোহাই লাগে, আমাকে এভাবে তাড়িয়ে দিও না। আপনার মতো মেয়ের ছায়াও আমি চাই না, দূর হন আমার জীবন থেকে। ওদিকে চৌধুরী সাহেব যখন দেখলো রাইসা আবারও পালিয়েছে, তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি বুঝলেন আকাশকে খানা দিলে রাইসা ফিরবে না। তিনি তার রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে আকাশের বাড়িতে পুলিশ পাঠিয়ে দিলেন। আকাশের মাকে আর ওর বোন মিম কোথায়? আপনাদের নামে চুরি মামলা আছে, এই বাড়িতে তল্লাশি চালানো হবে। আমরা কারো কিছু চুরি করিনি, আপনারা কেন আমাদের সাথে এমন করছেন? থানায় চল, ওইখানে সব কবুল করবি। চৌধুরী সাহেবের ইশারায় পুলিশ আকাশের বৃদ্ধা মা আর ছোট বোন মিমকে টেনে হিঁচড়ে ভ্যানে তুলল। বস্তির মানুষরা ভয় কেউ এগিয়ে এলো না। আকাশ যখন কলেজ থেকে ফিরল তখন তার সাজানো সংসার তছনছ।
তখন তার সাজানো সংসার তছনছ। প্রতিবেশীরা জানালো পুলিশ তার মা আর বোনকে ধরে নিয়ে গেছে। আকাশ মাটিতে বসে পড়ে চিৎকার করে। রাইসা তালুকদার, তোমার ভালোবাসার এই দাম দিলে তুমি? আমার নিরপরাধ মা আর বোনকে স্ত্রী ঘরে পাঠালে, তোমাকে মেনে নেইনি বলে। আজ থেকে এই আকাশের চোখে তোমার জন্য শুধু বিষ থাকবে। যেটুকু মায়া ছিল সেটাও শেষ। রাইসা যখন বাড়িতে ফিরল এবং জানতে পারলো তার বাবা পুলিশ পাঠিয়ে আকাশের মা আর বোনকে জেলখানে পাঠিয়েছেন, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। যে ভালোবাসার জন্য সে নিজের সবকিছু বিলিয়ে দিচ্ছে, সেই ভালোবাসা আজ ধ্বংসের মুখে। বাবা, তুমি এটা কি করলে? তুমি জানো তুমি আমার জীবনটা আজ বিষিয়ে দিলে। তুমি আজ থেকে আমার কাছে একজন খুনি। আমি তোকে বাঁচানোর জন্য এই করেছি রাইসা। ওই ছেলেকে ধ্বংস না করলে তোর অভিজাত তো বুঝবি না। আভিজাত্য দিয়ে আমি কি করব যখন আমার আকাশে আমার কাছে থাকবে না? আমি এক্ষুনি ওদের মুক্ত করে আনবো। আর মনে রেখো বাবা, ওদের যদি কিছু হয় তবে তোমার এই বাড়িতে আমার লাশ পড়ে থাকবে। ওদিকে আকাশ হন্তদন্ত হয়ে থানায় পৌঁছে দেখলো তার বৃদ্ধা মা আর ছোট বোন মিম হাজতের ভিতর গুটিসুটি মেরে বসে কাঁদছে। পুলিশ অফিসাররা তাদের সাথে চরম দুর্ব্যবহার করছে। আকাশ যখন ভেতরে যাওয়ার চেষ্টা করলো, পুলিশ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ঠিক তখনই রাইসা ঝড়ের বেগে থানায় ঢুকলো। তার চোখে তখন আগুন। সে সরাসরি ওসির সামনে গিয়ে দাঁড়ালো। এখনই ওদের ছেড়ে দিন আর এই এফআইআর ছিঁড়ে ফেলুন। আমি রাইসা তালুকদার বলছি, আমার বাবার করা সব অভিযোগ মিথ্যে। কিন্তু ম্যাম, বড় সাহেব তো। বড় সাহেবকে আমি বুঝে নেব। আপনি যদি এখনই গেট না খোলেন তবে আপনার এই চাকরি আমি আজই শেষ করে দেব। রাইসার চাপে পুলিশ আকাশের মা আর বোনকে ছেড়ে দিতে বাধ্য হলো। হাজত থেকে বের হয়ে আকাশের মা রাইসাকে জড়িয়ে ধরলেন। রাইসা আকাশের মায়ের পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো। মা, আমাকে মাফ করে দিন। আমার বাবার অন্যায়ের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আকাশ, আমাকে একটিবার মাফ করো। আকাশ রাইসাকে সজোরে এক ধাক্কায় সরিয়ে দিয়ে বলল, খবরদার, আমার মাকে ছোঁয়ার চেষ্টা করবেন না। আপনি আর আপনার বাবা মিলে আমাদের জীবনটা নরক বানিয়ে দিয়েছেন। আজ জেল থেকে মুক্ত করে দয়া দেখাচ্ছেন। আকাশ, আমি জানতাম না বাবা এমন কিছু করবে। চুপ করুন। আপনাদের বড়লোকদের ভালোবাসা হলো বিষ। একবার থাবিল মারেন আর একবার মলম লাগান। আপনাদের এই নোংরা খেলা আমি বুঝে গেছি। আজ থেকে রাইসা তালুকদার নামটা আমার কাছে একটা অভিশাপ। চলে যান এখান থেকে, আর কোনো দিন আমাদের সামনে আসবেন না। আকাশ তার মা আর বোনকে নিয়ে বিধ্বস্ত অবস্থায় বাড়িতে ফিরল। ঘরে ঢুকেই সে আলমারি থেকে জামা কাপড় বের করে ব্যাগে ভর্তি শুরু করলো। মিম আর তার মা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আকাশ, বাবা, তুই কি পাগল হয়ে গেছিস? এই রাতে জিনিসপত্র গোছাচ্ছিস কেন? মা, আমরা এই শহর ছেড়ে চলে যাব। এই বাড়ি, এই এলাকা সব আমাদের জন্য এখন বিষাক্ত। ওই রাক্ষসী মেয়েটা আমাদের শান্তিতে থাকতে দেবে না। ওর হাত অনেক লম্বা। কিন্তু বাবা, মেয়েটা থেকে অনেক ভালোবাসে রে। ও না থাকলে আজ আমরা জেল থেকে বের হতে পারতাম না। ও সত্যিই বদলে গেছে। ভালোবাসা এসব বড়লোকদের অভিনয় মা। আজ মায়া দেখাচ্ছে, কাল আবার নতুন কোনো নাটক করবে। আমাদের অভাব থাকতে পারে মা, কিন্তু আত্মসম্মান তো আছে। চলো মিম, তাড়াতাড়ি তৈরি হও। আমরা ভোরের ট্রেনে দাদাবাড়ি চলে যাব। রাইসা বাড়িতে ফিরে নিজেকে ঘরের ভিতর বন্দি করে নিল। তার মনে হচ্ছে পৃথিবীটা থেমে গেছে। আকাশের সেই ঘৃণাময় চোখ দুটো তাকে বারবার বিচ্ছে। সে ড্রেসিং টেবিলের আয়নাটা ভেঙে এক টুকরো কাঁচ হাতে নিল। আকাশ, তুমি যখন আমাকে বিশ্বাসই করলে না, তখন এই জীবনের কি মূল্য? আমি মরে গিয়ে তোমাকে প্রমাণ করে দেব যে আমি মিথ্যা ছিলাম না। রাইসা কাঁচ দিয়ে নিজের হাতের কবজি কাটার উপক্রম করতেই চৌধুরী সাহেব দরজা ভেঙে ঘরে ঢুকলেন। মেয়ের এই অবস্থা দেখে তিনি হাউমাউ করে কেঁদে ফেললেন। না মা, না, এমন করিস না। আমি হার মেনেছি রাইসা। তোর মা চলে যাওয়ার পর তুই আমার সবটুকু ছিলি। তোকে হারানোর ভয় আমি আর সইতে পারছি না। আমি আকাশকে মেনে নিলাম। আমি নিজে গিয়ে ওর কাছে মাপ চাইব। তুই শান্ত হ। বাবার অনুমতি পেয়ে রাইসার মনে আশার আলো জ্বলে উঠল। সে সারা রাত ঘুমাতে পারল না। ভোর হতেই সে একরাশ খুশি নিয়ে কিছু মিষ্টি আর আকাশের প্রিয় ফুল নিয়ে আকাশের বাড়ির দিকে ছুটল। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখলো তা তার কল্পনাতেও ছিল না। আকাশের বাড়ি দরজায় একটা বড় তালা ঝুলছে। চারপাশ জনমানব শূন্য। উঠোনে আকাশের ছোটবেলার একটা ছেঁড়া শার্ট পরে আছে।
ও মা, আপনি আসছেন? আকাশ তো ভোরেই তার মা আর তার বোন রে নিয়ে চইলা গেছে। বলছে ওর তল্লাতে আর ফিরবো না। বাড়িটা তালা দিয়া চাবিটা আমার কাছে দিয়া গেছে। এই কথা শুনে রাইসার হাসি যেন মুহূর্তেই উদাহ হয়ে গেল। কোথায় গেছে? কোনো ঠিকানা দিয়ে গেছে? না মা, কিছু বলে নাই, শুধু বলল শান্তি খুঁজতে দূরে যাচ্ছি। রাইসা সেই বন্ধ দরজার সামনে ধপাস করে বসে পড়ল। তার হাতের মিষ্টি আর ফুলগুলো ধুলোয় মিশে গেল। সে দরজার কড়া নেড়ে চিৎকার করে কাঁদতে লাগলো। আকাশ, তুমি আমাকে এভাবে শাস্তি দিলে? আমি যে আজ সব নিয়ে তোমার কাছে এসেছিলাম। ফিরে এসো আকাশ, আমি আর তোমাকে কোনো ক্ষতি হতে দেব না। একবার শুধু ফিরে তাকাও। নিস্তব্ধ ভোরে রাইসার বুক ফাটা চিৎকার কেবল তালগাছের পাতায় প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। আকাশ এখন অনেক দূরে, যেখানে রাইসার চিৎকার পৌঁছানোর আর কোনো পথ নেই। ভালোবাসা হয়তো এভাবেই জেদ আর অপমানের আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সময় কারোর জন্য থেমে থাকে না, তবে কিছু কথা সময়ের সাথে লুকিয়ে যাওয়ার বদলে আরও গভীর হয়। আজ থেকে 5 বছর আগে যে আকাশ রিক্ত হাতে শহর ছেড়েছিল, আজ সে এই শহরের অন্যতম সফল স্থপতি। তার মেধা আর পরিশ্রমে সে আজ আকাশচুম্বী সাফল্যের শিখরে। কিন্তু তার চোখে সেই শীতলতা আর কাঠিন্য এক মুহূর্তের জন্যও কমেনি। সে এখন অনেক দামি গাড়িতে চড়ে, দামি স্যুট পরে, কিন্তু তার ড্রয়ারের এক কোণে এখনো সেই পুরনো ছেঁড়া শার্টটা রাখা আছে। সাথে রয়ে গেছে তার পুরনো বন্ধুরাও, কারণ তারা আকাশকে ভীষণ ভালোবাসে। আকাশ অফিসে কাজ করছিল। শুভ আকাশের কেবিনে ঢুকে বলে, কিরে আকাশ, আজ তো সেই বড় প্রজেক্টের উদ্বোধন। শহরের সবচেয়ে বড় এতিমখানা মায়াঘর এর নতুন বিল্ডিং, নতুন ডিজাইন করেছিস, আজ সেখানে যেতে হবে। আমি শুধু প্রজেক্টের কাজ করি শুভ, আবেগ নিয়ে খেলি না। তবে যেহেতু এটা একটা সামাজিক কাজ, আমি যাব। আকাশ যখন তার দামি গাড়ি নিয়ে এতিমখানার গেটে নামলো, তার বুকটা হঠাৎ ধক করে উঠল। এই জায়গাটা অনেকটা সেই পুরনো বস্তির কাছাকাছি। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা পর্দা সরিয়ে সামনে আসতেই আকাশের হাতের ফাইলটা নিচে পড়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে রাইসা, কিন্তু এ কোন রাইসা? পরনে সাদা সুতির সাধারণ শাড়ি, চোখে কোনো মেকআপ নেই, চুলে সেই উগ্র অহংকারের বদলে এক শান্ত স্নিগ্ধতা। সে এখন এই এতিমখানার শিশুদের দেখাশোনা করে। তার বাবার বিশাল সম্পত্তি সে ট্রাস্টে দান করে দিয়েছে। রাইসা আকাশকে দেখে থমকে যায়। এ আকাশকে সেও যেন চিনতে পারছে না, যে আকাশের জন্য পাগল ছিল। যত উন্মাদনা আছে সব করে শেষ করলো। সে আজ এত বছর পর তার সামনে। সে ঠিক কিভাবে রিয়েক্ট করবে বুঝতে পারছে না। তার চোখের জলগুলো কোনো মতে লুকিয়ে নিল। মৃদু হেসে কাছে গিয়ে বলল, স্বাগত মিস্টার আকাশ, আমরা আপনার ডিজাইনের অনেক প্রশংসা শুনেছি, ভেতরে আসুন। আকাশ তখনও হতবাক। এত বছর পর সেই মেয়েটার সাথে দেখা হবে, যে তার জন্য শত পাগলামি করেছিল, যার জন্য তার জীবন বিষিয়ে গিয়েছিল, তাও এই অবস্থায়। আর এই অবস্থা কি করে হলো তাও বুঝলো না। আকাশ নিজেকে সামলে নিয়ে কোনো মতে বলল, আপনি এখানে? আপনার সে আভিজাত্য, সেই কোটি টাকার দেমাগ কোথায় গেল? রাইসা তালুকদার এমন দেখাচ্ছে কেন? আরে দোস্ত, আস্তে, মানুষ আছে, এসব পরে বলা যাবে। ইটস ওকে শুভ, আমি কিছু মনে করিনি। আমি সোনারই তো যোগ্য। আর মিস্টার আকাশ, সেই রাইসা তো ওই দিন আপনার বাড়ির দরজার বন্ধের সামনেই মরে গেছে আকাশ। এখন যে বেঁচে আছে, সে আপনার দেওয়া সেই ঘৃণাকে পুঁজি করে মানুষকে ভালোবাসতে শিখছে। আকাশ আর কথা বলে না। অনুষ্ঠানে গিয়ে বসে। অনুষ্ঠান শেষে আকাশ যখন ফিরে যাচ্ছিল, হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামলো। ঠিক 5 বছর আগে সেই বৃষ্টির রাতগুলোর মতো। আকাশ দেখল রাইসা অফিসের এক কোণে বসে খুব যত্ন করে একটা পুরনো ব্যাগ থেকে কিছু বের করছে। কৌতূহলী হয়ে আকাশ আড়ালে দাঁড়িয়ে দেখল রাইসার হাতে সেই নর্দমায় ফেলে দেওয়া সস্তা প্লাস্টিকের জুতো জোড়া। সে ওগুলো যত্ন করে মুছে একটি কাচের বক্সে রেখে দিয়েছে। পাশে সেই জোনাকির বয়ামটা। যদিও জোনাকিরা এখন আর নেই, কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে। রাইসা জানতো না আকাশ পেছনে দাঁড়িয়ে এগুলো সবসময় রাইসার কাছে থাকে। আজ এতদিন পর আকাশকে এখানে দেখে সে আবারও পুরনো স্মৃতিগুলো বের করে দেখতে থাকে, কিন্তু আকাশ সেসব দেখে রেগে যায়। ভেতরে ঢুকে চিৎকার করে ওঠে, এসব আদিক্ষেতা এখনো ছাড়েননি? কেন আগলে রেখেছেন এই সস্তা জিনিসগুলো?
আচমকা আকাশের কথায় রাইসা চমকে ওঠে, চারপাশে তাকিয়ে লজ্জায় চোখের জল মুছে। কারণ এগুলোই আমার জীবনের সবচেয়ে দামি সম্পদ আকাশ। এই জুতো জোড়া আমাকে মনে করিয়ে দেয় আমি কতটা নিচে নামতে পারি কারোর ভালোবাসার জন্য। আর এই শূন্য বয়মটা আমাকে মনে করিয়ে দেয় অন্ধকার ঘরে আলো দেওয়ার মতো কেউ নেই আমার। আকাশ কাছে এসে রাইসার হাত চেপে ধরে। নাটক বন্ধ করুন। আপনি কি ভেবেছেন এই 5 বছরে আমি সব ভুলে গেছি? আমার মা বোনের সেই অপমান, সেই জেলখানা? আমি ভুলিনি আকাশ। তাই তো তোমার মা আর মিম যেখানে থাকে সেই গ্রামে আমি প্রতি মাসে টাকা পাঠাই গোপন শুভাকাঙ্ক্ষী হয়ে। তোমার ভাইয়ের পড়ার খরচ, তোমার মায়ের ওষুধের টাকা সবই আমি দেওয়ার চেষ্টা করেছি। আমি জানি তুমি আমাকে কোনোদিন ক্ষমা করবে না, তাই আমি আড়ালেই থাকতে চেয়েছি। আকাশের পৃথিবীটা যেন হঠাৎ দুলে উঠল। সে ধনী হয়েছে গত 2 বছর, কিন্তু এর আগে তারা খুব কষ্টে চলতো। তখন রাইসাই গোপনে সাহায্য করেছে। আকাশ এবার বুঝতে পারল গত কয়েক বছরে তার বাড়িতে আসা সেই বেনামি সাহায্যগুলো কোনো অলৌকিক শক্তি নয়, বরং এই মেয়েটির প্রায়শ্চিত্ত ছিল। আকাশের চোখে সেই বরফ আজ টুপটুপ করে জল হয়ে ঝরতে লাগলো, কিন্তু নিজের অহংবোধ সামনে নিয়ে বলেন, কেন করলেন এসব? কেন আমাকে শান্তিতে ঘৃণা করতে দিলেন না? কারণ ঘৃণা দিয়ে মানুষকে দূরে রাখা যায় আকাশ, কিন্তু মন থেকে মোছা যায় না। আমি চেয়েছিলাম তুমি বড় হও, সফল হও। আজ তুমি সফল, আমার আর কোনো চাওয়া নেই। কিন্তু তখনই আবার আকাশ নিজেকে সামলে নেয়, প্রসঙ্গ বদলাতে বলে ফেলে, ওসব আপনি করেছেন, আমি বলিনি করতে। আর 5 বছরের মেকআপের ধরন বদলেছেন দেখছি রাইসা তালুকদার। এখন কি ভালো মানুষের অভিনয়ের প্র্যাকটিস চলছে? অভিনয় করার শক্তি 5 বছর আগেই ফুরিয়ে গেছে আকাশ। এই এতিমখানা আমার বাবার পাপের প্রায়শ্চিত্ত। আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না, আর আমি সেটা চাইও না। শুধু এই বাচ্চাদের জন্য প্রজেক্টটা শেষ করে দাও। আপনার কোনো কথাই আমি বিশ্বাস করি না। কাজ শেষ হলেই আমি এখান থেকে চিরতরে বিদায় নিব। কাজ শেষে আকাশ যখন গাড়িতে উঠতে যাবে, তখন এতিমখানার এক বৃদ্ধা আয়া তার সামনে এসে দাঁড়ালেন। তার হাতে রাইসার ফেলে দেওয়া সেই পুরনো ব্যাগ। ওরে বাপ, তুই কি সেই আকাশ? রায়সমা তো রাতে ঘুমের ঘরে শুধু তোর নাম ধরে কাঁদে, জানিস? ও ওর বাবার বাড়ি গাড়ি সব বিক্রি করে এই আশ্রম বানিয়েছে। নিজে একবেলা খেয়ে অন্যবেলা বাচ্চাদের খাওয়ায়। ওই যে তোর সেই পুরনো শার্টটা, ওটা ও এখনো বালিশের নিচে নিয়ে ঘুমায়। আকাশের বুকের ভেতরটা হঠাৎ হাহাকার করে উঠল। সে আর চোখে দেখল রাইসা দূরে একটি ছোট বাচ্চার মাথায় হাত বুলিয়ে পরম মমতায় জড়িয়ে ধরে আছে। রাইসার এই স্নেহ মাখা রূপটা আকাশের মনে এক অদ্ভুত দোলা দিল। তার মনে হলো যে মেয়েটা আগে কাউকে সম্মান দিতে জানতো না, সে আজ ভালোবাসার এক জীবন্ত প্রতিমূর্তি। আকাশের মনে শুকনো এক পছন্দ বা ভালো লাগা তৈরি হলো, কিন্তু পরক্ষণেই তার চোখের সামনে ভেসে উঠল জেলখানায় তার মায়ের সে করুণ মুখ। না আকাশ, এই মেয়েটা মায়াবী বিষ। এর মায়ায় পড়লে তুই তোর পরিবারের অপমানকে অসম্মান করবি। আকাশ কিছু না বলে চলে গেল। কয়েকদিন পর আকাশ তার অফিসে কাজ করছে। শুভ হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলো। আকাশ, বড় খবর আছে। চৌধুরী সাহেব আজ প্যারালাইজ হয়ে রাস্তায় পড়েছিল। তার সব বিজনেস পার্টনাররা তাকে ঠকিয়ে সব লিখে নিয়েছে। রায়সা এখন তাকে নিয়ে এক জীবন ঘরে আছে, জীর্ণ ঘরে থাকে। রায়সা মানুষের বাড়িতে রান্না করে, বাবার ঔষধের টাকা জোগাড় করে। কথাটি শুনে আকাশের কলমটা হাত থেকে পড়ে গেল। সে ভাবতেই পারছে না সেই দাপুটে চৌধুরী সাহেব আজ রাস্তার ভিখারির মতো জীবনযাপন করছে। রাইসার এই লড়াইয়ে আকাশকে ভীষণভাবে নাড়িয়ে দিল। সে নিজেকে ধরে রাখতে পারল না। রাতে নিজের দামি গাড়িটা দূরে রেখে সে রাইসার বর্তমান ঠিকানায় গেল। এক চিলতে ভাঙা ঘর, টিমটিম একটা বাতি জ্বলছে। আকাশ জানালা দিয়ে দেখল রাইসা তার পক্ষাঘাতগ্রস্ত বাবাকে নিজের হাতে ভাত খাইয়ে দিচ্ছে। চৌধুরী সাহেবের মুখে কোনো কথা নেই, শুধু চোখ দিয়ে জল পড়ছে। কেঁদো না বাবা, আকাশ ঠিকই বলেছিল, অহংকার মানুষের পতন ঘটায়। আমরা আজ গরিব হতে পারি, কিন্তু আমাদের মনে আর কোনো বিষ নেই। আকাশ দরজায় টোকা দিল। রাইসা দরজা খুলেই আকাশকে দেখে চমকে উঠল। রাইসার পরনের শাড়িটা তালি দেওয়া, হাতে কড়া পড়ে গেছে রান্নার কাজ করে। আকাশ, তুমি এখানে এই নরকে কেন এসেছো? আমাকে কি আবার অপমান করতে এসেছো?
আমি শুধু দেখতে এসেছিলাম আপনার দশা কেমন। চৌধুরী সাহেবের এই অবস্থা দেখে আমার খারাপ লাগছে না, কারণ উনি এটাই প্রাপ্য ছিলেন। কিন্তু আপনি কেন এই কষ্ট করছেন? আপনার তো অনেক আত্মীয় ছিল। আমি আমার কষ্টের টাকা দিয়ে বাবাকে বাঁচাতে চাই আকাশ, কারোর দয়া দিয়ে নয়। তুমি যাও আকাশ, আমাকে এই অবস্থায় দেখলে তোমার ঘৃণা আরো বাড়বে। আকাশ রাইসার জন্য কিছু খাবার আর ঔষধ নিয়ে এসেছিল, কিন্তু রাইসার আত্মসম্মান দেখে সে ওগুলো দিতে পারল না। রাইসা এখন আর সেই পাগলি মেয়েটা নেই যে আকাশের পা জড়িয়ে ধরবে। সে এখন এক লড়াকু নারী। আকাশের মনে রাইসার প্রতি সম্মান আর এক অদ্ভুত আকর্ষণ তৈরি হলো। সে উপলব্ধি করলো সে রাইসাকে মনে মনে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু 5 বছরের ব্যবধান আর পারিবারিক ঘৃণা তাদের মাঝে এক বিশাল দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। আকাশ ফিরে যাওয়ার সময় বলল, রাইসা, আগামী সপ্তাহে আমাদের কলেজের রিইউনিয়ন, আপনি কি আসবেন? আমার কি সেই যোগ্যতা আছে আকাশ? আমি এখন এক রান্নাবান্না করা মেয়ে। আমাকে দেখলে তোমাদের কলেজের আভিজাত্য নষ্ট হবে। আমি চাই আপনি আসুন, নিজের পরিচয়ে আসুন। কলেজের রিইউনিয়ন পার্টিতে আকাশ সবার মধ্যমণি। ঠিক তখনই গেট দিয়ে ঢুকলো রাইসা। পরনে সেই সাধারণ সুতির শাড়ি, কিন্তু তার ব্যক্তিত্বের সামনে সবার দামি পোশাক ম্লান হয়ে গেল। পুরনো বন্ধুরা তাকে দেখে হাসাহাসি শুরু করলো। ওই দেখ, রাইসা তালুকদার এখন নাকি মানুষের বাড়িতে কাজ করে। কি হাল হইল দেখ। আকাশ, তুমি কি এই ভিখারিনীকে ইনভাইট করেছিস? রাইসা কোনো ভিখারিনী নয়, সে আজ এই শহরের সবচেয়ে বড় এতিমখানার প্রতিষ্ঠাতা। তার আত্মত্যাগ করার ক্ষমতা আপনাদের কারোর নেই। রাইসা আমার আমন্ত্রণে এসেছে, তাকে অপমান করা মানে আমাকে অপমান করা। রাইসা অবাক হয়ে আকাশের দিকে তাকালো। আকাশের চোখে আজ ঘৃণা নেই, বরং এক চাপা মুগ্ধতা। রাইসা যখন স্টেজ থেকে নামছিল, তখন হঠাৎ ভিড়ের মাঝখান থেকে একজন লোক রাইসাকে লক্ষ্য করে ধাক্কা দিল। রাইসা পড়ে যাচ্ছিল, কিন্তু আকাশ তাকে 2 হাতে শক্ত করে চাপড়ে ধরল। আকাশ রাইসার কানের কাছে গিয়ে বলল, সামলে রাইসা, আমি চাই না আপনি আবার পড়ে যান। রাইসা আকাশের বুকে মাথা রেখে সে পুরনো নিরাপত্তা অনুভব করলো, কিন্তু আকাশ তাকে সোজা করে দাঁড় করিয়েই আবার দূরে সরে গেল। তার মনে হলো সে রাইসার কাছে হেরে যাচ্ছে। রাইসা চেয়ারে গিয়ে বসলো। পুরো অনুষ্ঠান জুড়ে কেবল আকাশের জয় জয়কার। রাইসা চুপ করে দেখল। অনুষ্ঠান শেষ হবার আগেই সে চুপি চুপি বেরিয়ে গেল, কারণ কান্না আটকে রাখতে পারছে না। সময় তার নিজস্ব গতিতে বয়ে চলে। আকাশ এখন শুধু সফল স্থপতিই নয়, সে এখন সমাজের কাছে এক আদর্শ পুরুষ। আকাশের মা আর বোন মিম চায় আকাশ এবার স্তুত হোক। মায়ের পিড়াপিড়িতে আকাশ বিয়ে করতে রাজি হলো। মেয়েটির নাম নীলা, উচ্চশিক্ষিত, শান্ত এবং আধুনিক মনমানসিকতার মেয়ে। আকাশের মা নীলাকে খুব পছন্দ করেছেন, কারণ নীলার মাঝে সে উগ্রতা নেই যা একসময় রাইসার মাঝে ছিল। বাবা আকাশ, নীলা মেয়েটা খুব লক্ষ্মী, তোর এই একাকিত্ব দূর করতে পারবে। আমি কথা দিয়েছি, সামনের মাসেই তোদের আশীর্বাদ হবে। তোমরা যা ভালো মনে করো মা, আমার নিজের কোনো পছন্দ অপছন্দ নেই। আকাশের কোম্পানি এখন একটি বিশাল চ্যারিটি প্রজেক্ট হাতে নিয়েছে, আর কাকতালীয়ভাবে সেই প্রজেক্টের লজিস্টিক সাপোর্টের দায়িত্ব পেয়েছে রাইসার এতিমখানা মায়াঘর। কাজের সুবাদে আকাশকে প্রায়ই রাইসার মুখোমুখি হতে হয়। সেদিন সাইট ভিজিটে গিয়ে আকাশ দেখলো রাইসা একা হাতে সিমেন্টের বস্তা সরানো তদারকি করছে। রোদে পুড়ে তার গায়ের রং তামাটে হয়ে গেছে, কিন্তু তার কাজের প্রতি নিষ্ঠা আকাশকে মুগ্ধ করে। রাইসা, এই ধুলোবালির মধ্যে আপনি কেন? আপনার কর্মচারীরা কোথায়? কাজকে ছোট ভাবলে পেট চলে না আকাশ। তাছাড়া এই প্রজেক্টটা সফল হওয়া আমার বাচ্চাদের জন্য খুব দরকার। আকাশ রাইসার এই পরিবর্তন দেখে মনে মনে এক অদ্ভুত টান অনুভব করে। সে দেখতে পায় রাইসা এখন আর সেই পাগলি মেয়েটা নেই যে সারাক্ষণ তার পিছু পিছু ঘুরত। এখন রাইসা খুব প্রয়োজন ছাড়া আকাশের সাথে কথাও বলে না। রাইসার এই দূরত্ব আকাশকে কেন জানি একটু অস্বস্তিতে ফেলে দেয়। একদিন আকাশ প্রজেক্টের সাইটে নীলাকে নিয়ে এলো। নীলা আকাশের হবু স্ত্রী হিসেবে সব ঘুরে দেখছিল। ঠিক তখনই রাইসা ফাইল হাতে সেখানে উপস্থিত হলো। রাইসা, আলাপ করিয়ে দেই, ও নীলা, আমার মা, ওর সাথে আমার বিয়ে ঠিক করেছেন। সব ঠিক থাকলে সামনের মাসে আমাদের এঙ্গেজমেন্ট। রাইসার হাতের ফাইলটা মৃদু কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। রাইসা জানতো একদিন এমনটা হবে,
কিন্তু সামনাসামনি শোনার জন্য সে প্রস্তুত ছিল না। তার বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু সে হাজার চিৎকার করলো না, রাস্তার মাঝখানে ঝগড়া করলো না। রাইসা ম্লান হেসে নীলার দিকে হাত বাড়িয়ে বলল, খুব খুশি হলাম নীলা। আকাশ মানুষটা বাইরে থেকে কঠোর হলেও ভেতরটা অনেক পরিষ্কার। ওকে অনেক সুখে রেখো। ধন্যবাদ রাইসা, আকাশ তোমার অনেক প্রশংসা করছিল। রাইসা সেখান থেকে সরে এলো। আড়ালে গিয়ে সে এক ফোঁটা চোখের জলও ফেলল না। সে শুধু আকাশের পুরনো সেই ছেঁড়া শার্টটা হাতের মুঠোয় শক্ত করে ধরল। সে মনে মনে বলল, আকাশ, আমি তোমাকে হারিয়েই হয়তো তোমাকে সবচেয়ে বেশি পেয়েছি। তোমার সুখেই আমার সার্থকতা। পরবর্তী কয়েকদিন আকাশ লক্ষ্য করলো রাইসা তাকে এড়িয়ে চলছে। কাজ শেষ করেই সে দ্রুত চলে যায়। একদিন সন্ধ্যায় বৃষ্টি নামলো। আকাশ তার অফিসের কাজ শেষ করে বেরোবার সময় দেখলো রাইসা বাস স্ট্যান্ডে একা দাঁড়িয়ে ভিজছে। আকাশ গাড়ি থামিয়ে বলল, রাইসা, উঠে আসুন, আপনাকে পৌঁছে দেই। না থাক আকাশ, লোকে দেখলে তোমার আর নীলার সম্পর্কের ক্ষতি হতে পারে। আমি বাসেই চলে যাব। জেদ করবেন না, উঠে আসুন বলছি। আকাশ দমবে না জানে রাইসা, তাই উঠে বসলো। গাড়িতে ওঠার পর পুরোটা পথ দুজন নীরব হয়ে বসে রইল। আকাশ আর চোখে দেখলো রাইসা জানালার বাইরে তাকিয়ে আছে। রাইসার এই শান্ত রূপ আকাশকে আরো বেশি অস্থির করে তুলছে। সে কেন জানি রাইসার পুরনো পাগলামিগুলোকে আজ মিস করছে। আপনি কি আমার বিয়েতে খুশি নন রাইসা? কেন এমন অদ্ভুত আচরণ করছেন? খুশি কেন হব না আকাশ? আমি তো এটাই চেয়েছিলাম, তুমি একটা সুন্দর জীবন পাও। আমার জন্য তোমার অনেক অপমান হয়েছে। এখন অন্তত শান্তিতে থাকো। আমি এখন আর সেই আগের রাইসা নেই আকাশ, যে জোর করে ভালোবাসা আদায় করতে চাইবে। ভালোবাসা মানে তো মুক্তিও হয়, তাই না? দিন ঘনিয়ে আসছে। আকাশের বাড়িতে বিয়ের শোরগোল শুরু হয়েছে। নীলা প্রায়ই আকাশকে নিয়ে কেনাকাটা করতে যায়। একদিন নীলা জোর করলো সে রাইসার ইতিমখানার বাচ্চাদের জন্য কিছু উপহার নিয়ে যাবে। আকাশ অনিচ্ছা সত্ত্বেও নীলাকে নিয়ে সেখানে গেল। সেখানে গিয়ে আকাশ দেখলো রাইসা একটি বাচ্চার জ্বর সারাতে নিজের কোল পেতে বসে আছে। রাইসার মাতৃত্ব সুলভ মমতা দেখে নীলা অবাক হয়ে গেল। আকাশ, রাইসা মেয়েটা অদ্ভুত সুন্দর, ও কেন এখনো একা? জানি না। রাইসা যখন নীলা আর আকাশকে একসাথে দেখল, তার হৃদয়ে শতটা ছুরি বিঁধছিল। তবুও সে হাসি মুখে তাদের আপ্যায়ন করলো। কিন্তু আকাশ লক্ষ্য করলো রাইসা আগের চেয়ে অনেক শুকিয়ে গেছে। তার চোখের নিচে কালি। সে বুঝতে পারলো রাইসা নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। তবুও মুখে কিছু বলছে না। বিয়ের লগ্ন ঠিক হয়েছে, কিন্তু আকাশের মন কেন জানি বারবার রাইসার ওই জীর্ণ কুটিরের দিকে ছুটে যেতে চায়। আকাশ বুঝতে পারছে সে নীলার সাথে অন্যায় করছে, কারণ তার অবচেতন মনে এখনো রাইসার সেই পাগলামিগুলোই রাজত্ব করছে। দিন যত যাচ্ছে আকাশের বিয়ের তারিখ তত এগিয়ে আসছে। নীলা প্রাণখোলা মেয়ে। সে আকাশকে সত্যিই ভালোবাসতে শুরু করেছে। সে প্রায়ই আকাশের অফিসে আসে, তাকে নিয়ে কফি শপে যায়, হাতে হাত রেখে ভবিষ্যতের স্বপ্ন বনে। আকাশও হাসি মুখে সাড়া দেয়। নীলার সাথে শপিংয়ে যায়, রেস্টুরেন্টে ডিনার করে। কিন্তু এই সব কিছুর মাঝখানে আকাশের মনটা যেন এক যান্ত্রিক খাঁচায় বন্দী। সে যখন নীলার দিকে তাকায়, তার চোখের সামনে ভেসে ওঠে রাইসার সেই কাদামাখা মুখ, সেই ধুলোবালিতে কাজ করা ক্লান্ত শরীর। আকাশ, বিয়ের পর আমরা কিন্তু হানিমুনে সুইজারল্যান্ড যাব। তোমার পছন্দ তো? হ্যাঁ হ্যাঁ নীলা, তুমি যেখানে বলবে সেখানেই যাব। তুমি ইদানিং খুব চুপচাপ থাকো আকাশ, কি হয়েছে? কাজের খুব চাপ বেশি? না না, ঠিক আছে সব। আসলে নতুন কিছু প্রজেক্ট নিয়ে একটু টেনশনে আছি। আকাশ নিজের মনের সাথে যুদ্ধ করে। সে নিজেকে বোঝায় নীলা তার জন্য পারফেক্ট। কিন্তু রাতের নির্জনে সে যখন একা থাকে, তার মস্তিষ্ক বারবার রাইসার সেই শান্ত বিষণ্ণ মুখটা আঁকতে থাকে। সে অবাক হয়ে ভাবে, যে মেয়েটাকে আমি ঘৃণা করতাম, যার পাগলামিতে আমি অতিষ্ঠ ছিলাম, আজ কেন তাকে এক পলক না দেখলে আমার দম বন্ধ হয়ে আসে। আমি কি তবে সত্যি রাইসার মায়ায় পড়ে গেছি? চ্যারিটি প্রজেক্টের কাজ এখন শেষ পর্যায়ে। আকাশকে রোজই সাইটে যেতে হয়। রাইসা সেখানে তদারকি করে। আকাশ খেয়াল করে রাইসা এখন আর আগের মতো তার সামনে আসে না। সে খুব দরকারি কথাটুকু শুভ বা অন্য কারো মাধ্যমে আকাশকে জানায়। রাইসার এই দূরত্ব আকাশকে কেন জানি ভীষণভাবে আহত করে। সেদিন বিকেলে সাইটে বৃষ্টির পূর্বাভাস ছিল। আকাশ দেখল রাইসা একা দাঁড়িয়ে স্টোররুমের ছাউনি ঠিক করছে। তার শাড়ির আঁচল ধুলোয় ধূসর। আকাশ গাড়ি থেকে নেমে রাইসার দিকে এগিয়ে গেল। রাইসা,
এই কাজগুলো তো লেবারদের করার কথা, আপনি কেন করছেন? রাইসা আকাশকে দেখে থমকে গিয়ে বলল, ওরা অন্য কাজে ব্যস্ত আকাশ, বৃষ্টি নামলে সিমেন্টগুলো ভিজে যাবে, তাই ভাবলাম আমি একটু হাত লাগাই। আকাশ রাইসার হাতের কালশিটে দাগ দেখে চমকে ওঠে। আপনার হাতটা এভাবে নীল হয়ে আছে কেন? ডাক্তার দেখিয়েছেন? ও কিছু না, কাজ করতে গেলে একটু একটু চোট লাগে। তুমি নীলার কাছে যাও আকাশ, ও হয়তো তোমার জন্য অপেক্ষা করছে। আকাশ রাইসার খুব কাছে দাঁড়িয়েছিল। রাইসার গায়ে সেই অতি পরিচিত ঘ্রাণটা তাকে মুহূর্তের জন্য অবশ করে দিল। তার প্রবল ইচ্ছা করছিল রাইসার হাতটা ধরে বলতে, কেন নিজেকে এত কষ্ট দিচ্ছেন রাইসা? ফিরে আসুন আগের মতো পাগল হয়ে। কিন্তু পরক্ষণেই নীলার মুখটা মনে পড়তেই সে নিজেকে সামলে নিল। একদিন সন্ধ্যায় আকাশ আর নীলা একটি অভিজাত রেস্টুরেন্টে ডিনার করছিল। হঠাৎ আকাশ দেখল রেস্টুরেন্টের জানালার ওপাশে রাস্তার উপর রাইসা দাঁড়িয়ে আছে। সে সম্ভবত সেখান দিয়ে যাচ্ছিল। রাইসা এক মুহূর্তের জন্য জানালার কাচের ওপাশে আকাশ আর নীলাকে হাসি মুখে ডিনার করতে দেখল। রাইসার চোখে কোনো অভিযোগ ছিল না, শুধু ছিল এক গভীর বিষাদ। সে দ্রুত সেখান থেকে সরে গেল। আকাশ, ওই যে ও পাশে ওটা রাইসা না? ওর অবস্থা দেখে আমার খুব খারাপ লাগে। চলো না, ওকে ভেতরে ডেকে একটু খাওয়াই। দরকার নেই নীলা, ও ওর আত্মসম্মান নিয়ে থাকতে ভালোবাসে, আমাদের দয়া ও নেবে না। তুমি এত রেগে যাচ্ছ কেন আকাশ? আমি তো শুধু ভালোবেসেই বললাম। আকাশ আর ডিনার করতে পারল না, তার গলায় খাবার আটকে আসছিল। সে বুঝতে পারছিল সে নীলার সাথে অভিনয় করছে, সে নীলাকে ভালোবাসার ভান করছে, কিন্তু তার সমস্ত মনোযোগ রাস্তার ওই মোড়ে, যেখান দিয়ে রাইসা একটু আগে চোখের জল মুছে হেঁটে গেল। রাত 12টা। আকাশ তার ঘরে অস্থিরভাবে পায়চারি করছে। আমি কি পাগল হয়ে যাচ্ছি? নীলা এত ভালো একটা মেয়ে, তার সাথে আমার জীবনটা সুন্দর হতে পারত, কিন্তু রাইসা, ওই পাগলিটা আমার মনের মধ্যে এমনভাবে শিকড় গেড়েছে যে আমি চাইলেও তাকে উপড়ে ফেলতে পারছি না। ওর ওই শান্ত চাহনি, ওর এই নীরব ত্যাগ আমাকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। আকাশ, তুই কি তবে সত্যি রাইসার প্রেমে পড়ে গেছিস? আকাশ নিজের এই নতুন অনুভূতির কাছে লজ্জিত কিন্তু অসহায়। সে উপলব্ধি করলো রাইসা যখন তার পেছনে ঘুরত সে ছিল আকাশের বিরক্তি, আর আজ রাইসা যখন দূরে সরে গেছে সে হয়ে উঠেছে আকাশের অস্তিত্ব। আজ আকাশ আর নীলার এঙ্গেজমেন্টের অনুষ্ঠান। পুরো বাড়ি সাজানো হয়েছে। নীলা লাল শাড়িতে অপরূপা, আকাশ শেরওয়ানি পরে সোফায় বসে আছে, কিন্তু তার চোখ বারবার সদর দরজার দিকে। সে মনে মনে প্রার্থনা করছে, রাইসা কি একবার আসবে না? সে কি একবারও বাধা দেবে না? ঠিক তখনই শুভ দৌড়ে ভেতরে ঢুকলো, তার চোখে মুখে আতঙ্ক। আকাশ, বড় সর্বনাশ হয়ে গেছে। রায়সাদের সেই জীর্ণ ঘরে আগুন লেগেছে, চৌধুরী সাহেব ভেতরে আটকা পড়ে আছে, আর রায়সা তাকে বাঁচাতে ভেতরে ঢুকেছে, এখনো বের হয়নি। শুভর কথা শেষ হওয়ার আগেই আকাশ আশীর্বাদের পিড়ি ছেড়ে দৌড় দিল। তার পেছনে কে কি বলল, নীলার কান্না বা মায়ের চিৎকার কিছুই তার কানে পৌঁছালো না। সে শুধু জানে রাইসা বিপদে। রাইসা, আপনার কিছু হতে দেব না আমি। যদি আজ আপনাকে হারিয়ে ফেলি তবে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমি আসছি রাইসা। আগুনের লেলিহান শিখা তখন রাইসাদের ছোট ঘরটাকে গ্রাস করে ফেলেছে। আকাশ যখন সেখানে পৌঁছালো চারদিকে মানুষের হাহাকার, কেউ ভিতরে যাওয়ার সাহস পাচ্ছে না। আকাশ কোনো কিছু না ভেবে গায়ে শেরওয়ানিটা খুলে পানিতে ভিজিয়ে গায়ে জড়িয়ে আগুনের ভেতরে ছাপ দিল। ভেতরের ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে আসছিল। আকাশ দেখল রাইসা তার পক্ষাঘাতগ্রস্ত বাবাকে টেনে বের করার চেষ্টা করছে, কিন্তু ধোঁয়ায় সে নিজেই অচেতন হয়ে পড়ছে। আকাশ মুহূর্তের মধ্যে চৌধুরী সাহেবকে কাঁধে তুলে নিল, আর এক হাতে রাইসাকে জড়িয়ে ধরে আগুনের দেয়াল টপকে বাইরে বেরিয়ে এলো। রাইসার জ্ঞান ফেরার পর কেসে উঠে, আকাশ, তুমি এখানে কেন? তোমার তো আজ আশীর্বাদ। চুপ থাকুন, মরার শখ কি এখনো মেটেনি আপনার? চৌধুরী সাহেব ঠিক আছেন? বাবা, তুমি আজ আমাদের জীবন বাঁচালে, আমাকে মাফ করে দিও বাবা। আকাশ কোনো কথা না বলে তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলো। রাইসা কৃতজ্ঞতায় আকাশের দিকে তাকালো, কিন্তু আকাশ এবারও নিজের মনের কথাটি গোপন রাখলো। সে শুধু শীতল গলায় বলল, আমি স্রেফ মানুষ হিসেবে আপনাদের বাঁচিয়েছি, অন্য কিছু ভাববেন না। আকাশ সেখান থেকে চলে গেল। নীলা রাগ করলেও সব শুনে আকাশকে ক্ষমা করে দিল, কারণ সে নিজেও রাইসাকে পছন্দ করে খুব, চায় না রাইসার ক্ষতি হোক।
আজ আকাশের বিয়ের দিন। মণ্ডপ সেজেছে আলোয় আলোয়। নীলা বধূ বেশে বসে আছে। আকাশও বর সেজেছে, কিন্তু তার মুখটা পাথরের মতো শক্ত। আকাশ নিজেই রাইসাকে দাওয়াত দিয়েছিল, হয়তো নিজের মনকে শেষবারের মতো পরীক্ষা করতে। রাইসা এসেছে। পিছনের এক কোণে সাধারণ একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। তার চোখে জল নেই, শুধু এক বুক শূন্যতা। বিয়ে পড়া শুরু হয়েছে। কাজী সাহেব যখন আকাশকে সই করতে বললেন, আকাশের হাতটা থরথর করে কাঁপতে লাগলো। সে কলমটা টেবিলে ছুঁড়ে দিয়ে উঠে দাঁড়ালো। না, আমি এই বিয়ে করতে পারবো না। মুহূর্তের মধ্যে পুরো আসন নিস্তব্ধ হয়ে গেল। নীলা অবাক হয়ে আকাশের দিকে তাকালো। আত্মীয় স্বজনরা ফিসফিস শুরু করলো। আকাশের মা দৌড়ে এলেন। আকাশ, এ কি বলছিস তুই? লোক হাসাস না বাবা, সই কর। মা, আমি আর পারছি না নিজের সাথে যুদ্ধ করতে। আমি এই 5 বছর নিজেকে বুঝিয়েছি যে আমি ওকে ঘৃণা করি, কিন্তু সত্যিটা হলো এই 5 বছরে প্রতিটা সেকেন্ডে আমি শুধু এই পাগলিকেই ভালোবেসেছি। নীলা অনেক ভালো মেয়ে, কিন্তু ওর সাথে সংসার করা মানে ওর জীবনটাকেও ধোঁকা দেওয়া। আমার এই হৃদয়ে শুধু রাইসা আছে মা। রাইসা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। সে ধীর পায়ে আকাশের সামনে এসে দাঁড়ালো। আকাশ, তুমি এটা কি করছো? শুধু আমার জন্য এই মেয়েটার জীবন নষ্ট করো না। আমি তো তোমার কাছে কিছু চাইনি। আপনি চাননি রাইসা, কিন্তু আমার আত্মা চেয়েছে। আমি আপনাকে ভুলতে চেয়েছি, বারবার অবহেলা করেছি, কিন্তু আপনি যখন চোখের সামনে ওই ধুলোবালিতে নিজেকে শেষ করে দিচ্ছিলেন, তখন প্রতি রাতে আমি মরে যেতাম। আমি আর অভিনয় করতে পারছি না রাইসা। আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। নীলা কান্নায় ভেঙে পড়ল। তবে সে বুঝতে পারল জোর করে আকাশের মন পাওয়া সম্ভব নয়। সে নিঃশব্দে বিয়ের মণ্ডপ ছেড়ে চলে গেল। আকাশের মা রাইসার অশ্রুসিক্ত মুখটা দেখে মায়া অনুভব করলেন। তিনি রাইসার হাত আকাশের হাতে তুলে দিলেন। সব নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে রাইসা আর আকাশের বাসর রাত। ঘরটা ফুলে ফুলে সাজানো। রাইসা ঘুমটা দিয়ে ঘাটের এক কোণে বসে আছে। আকাশ ঘরে ঢুকে দরজা বন্ধ করতেই রাইসা একটু কেঁপে উঠল। কী ব্যাপার রাইসা তালুকদার, আজ আর সেই দাপট কোথায়? সেদিন তো কলেজের করিডোরে সবার সামনে আমাকে জড়িয়ে ধরেছিলে, আজ এত লজ্জা কেন? আপনি খুব খারাপ আকাশ। 5 বছর আমাকে কুত্তার মতো তাড়িয়েছেন, আর আজ বাসার ঘরে এসে আমাকেই লজ্জা দিচ্ছেন। আরে বাবা, তুমি তো বলেছিলে রাইসা যাকে চায় তাকে জিতেই ছাড়ে। দেখলে তো আজ জিতে গেলে। জিতেছি মানে? আপনি জিতেছেন। আমি তো হাঁটতে হাঁটতে শেষ হয়ে গিয়েছিলাম। আচ্ছা আকাশ, সত্যিই কি আমাকে ভালোবাসো, নাকি আবারও কাল সকালে বলবে বেরিয়ে যান আমার ঘর থেকে? আকাশ রাইসার ঘুমটা সরিয়ে কাছে টেনে বলে। কাল সকালে হয়তো বলবো। চা নিয়ে এসো বউ। আর শোনো, জোনাকি পোকাগুলো কিন্তু এখনও আমার জানালায় তোমার গান শোনার জন্য বসে থাকে। রাইসা আকাশের বুকে মাথা রেখে হিহি করে হেসে দেয়। আপনি না একটা আস্ত পাগল মিস্টার আকাশ। হ্যাঁ, তবে শুধু তোমার জন্য। তবে সিনিয়র মেয়ে থেকে আপনি ডাক শুনতে খারাপ লাগছে না? যা দুষ্টু। জানালার ও পাশে চড়ুই পাখিগুলো কিচিরমিচির করছে। আর ঘরের ভিতরে 5 বছরের অভিমান আর ঘৃণাগুলো আজ এক গভীর ভালোবাসার চাদরে ঢাকা পড়ে গেল। আকাশে সেই রুক্ষ মনে আজ রাইসার পাগলামিগুলোই রাজত্ব করছে। তবে এবার ঘৃণার ছদ্মবেশে নয়, পরম আদরে। তারা দুজন দুজনকে পরম ভালোবাসায় জড়িয়ে ধরল। সমাপ্ত।